মোটামুটি বলা যায় যে স্টার্টিং পর্যায় থেকে শুরু করলাম, কিন্তু যেহেতু 6টা ক্লাস চলে গেছে, ওই ক্লাসের টাইমটা মেকআপ করার জন্য আমরা একটু ফাস্টলি আগাবো। আমি আপনাদের প্রথম থেকে শুরু করতেছি, কিন্তু একটু ফাস্টলি আগাবো। তো ফার্স্টলি আগানোর জন্য হয়তো আমাদের হাতে আর 2টা ক্লাস আছে, যে আমি এইচটিএমএল সিএসএস এর উপর ফুললি ওভারভিউ দিয়ে দিব। আমি যদি কোর্স মডিউলটা যদি দেখি, আমি কোর্স মডিউলটা আপনাদের একটু বুঝাই বলি যে আমাদের গভর্নমেন্ট কিভাবে ট্রাই করছে যে কোর্স মডিউলটাকে দিয়ে যে একটা হেল্পফুল একটা সিচুয়েশন তৈরি করার জন্য। যে এখানে ফাউন্ডেশন ট্রেনিং এবং স্পেশালাইজেশন ট্রেনিং। তো ফাউন্ডেশন ট্রেনিং বলতে আসলে কি বোঝায়, যে আপনি ফাউন্ডেশন বলতে যে বেসিক টুকু আপনার মধ্যে একটা বেসিক গড়ে দেওয়া হবে, যেন আপনি যেন নেক্সট এর দিকে যেন এগোতে পারেন, যে কোথায় যাওয়া উচিত। এটা শিখলাম তো, কিন্তু এরপরে কোনটা করতে হবে বা এটার পরে আপনার জন্য কোনটা ভালো হবে, এটা কিন্তু ফাউন্ডেশনের মাধ্যমেই তৈরি হয়। জাস্ট লাইক বিল্ডিং ফাউন্ডেশনের মতো, যে আমরা ফার্স্টে যে ফাউন্ডেশন করি তখনই বোঝা যায় যে এই বিল্ডিংটা কত দূর পর্যন্ত যেতে পারে। তো প্রথম পর্যায়ের ক্লাসগুলো কিন্তু এইরকমই হয়, যে জাস্ট বেসিক বলে। তখন যদি আপনি যদি দেখা যায় যে ওইটা যদি ভালোভাবে বুঝতে পারেন, ওইটা যদি প্র্যাকটিস করেন, তারপরে কিন্তু ইজিলি যাওয়া যায়। আর যদি তখন যদি অবহেলা করা হয়, তখন কিন্তু যে ফার্স্টে বিল্ডিং যদি অবহেলা করে বানান, পরে হয়তো ভেঙে পড়তে পারে। তো সিচুয়েশনটা ঠিক ওইরকমই, লাইক ওইরকমই বলা যায়। আর স্পেশালাইজড বলতে বোঝানো হয়েছে যে, এখানে স্পেশালাইজ বলতে কি বোঝানো হয়েছে, যে জাস্ট মার্কেট প্লেস রিলেটেড কিছু ট্রেনিং, সফট স্কিল রিলেটেড কিছু ট্রেনিং, মার্কেট প্লেস থেকে কাজ গ্র্যাব করার কিছু টিপস এন্ড টিপস যেটাই বলেন, স্ট্র্যাটেজি বলেন, যেটাই হোক, এইরকম কিছু স্ট্র্যাটেজি দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু স্পেশালাইজড হয়ে যাব। যে কাজ করার পর এখন কাজ কিভাবে পাবো, কাজ কিভাবে আমার করা উচিত, আমি কিভাবে নেক্সট লেভেলে এগোতে পারি, এই রিলেটেড কথাগুলোই কিন্তু স্পেশালাইজেশন ট্রেনিং। আচ্ছা, ফাউন্ডেশন ট্রেনিং এর ভিতর 2টা ভাগ করছে, কোর স্কিল এন্ড সফট স্কিল। ওকে, কোর স্কিলের মধ্যে কি পড়ে? আপনারা যেটা শিখেছেন অলরেডি, যে এইচটিএমএল সিএসএস, এগুলো কিন্তু কোর স্কিলের মধ্যে পড়বে। যে ওয়েব পেজ একটা করার সময় আসলে মেইনলি কি দরকার হয়, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করুক। আর তার মানে অনেকে বলে যে আমি রিয়াক্ট শিখে ওয়েব ডিজাইন শিখতেছি, বা আমি হয়তো ভিউজেস করতেছি, যে যেটাই করুক, এইচটিএমএল সিএসএস এগুলো কিন্তু কোর স্কিল। তো ফাউন্ডেশন ট্রেনিং এর ভিতর কোর স্কিলটা এটাই পড়বে, যে আপনাকে মেইনলি ফোকাস করতে হবে যে মেইন স্কিল গুলোর দিকে, যেগুলো আর কি আপনাকে অবশ্যই অবশ্যই লাগবে। আর সফট স্কিলের ভিতর অনেক কিছুই পড়ে, অনেক কিছুই বলা যায়। যে ধরেন যে কমিউনিকেশন লেভেল, আপনি হয়তো কাজ পারেন ভালো, কিন্তু কাজ ক্লায়েন্ট যখন বলে তখন আপনি বুঝতে পারেন না যে আসলে উনি কি চাচ্ছে, এটা কিন্তু বুঝতে পারেন না। আর একজন দেখা যাচ্ছে, সরি, আরেকজন দেখা যাচ্ছে যে কাজ পারে না, কিন্তু সে ক্লায়েন্ট মেসেজ দেখলেই খুব ভালো হ্যান্ডেলিং করতে পারে। এটা কিন্তু ওনার একটা স্কিল। বা কেউ আছে এত নক পায় মার্কেট প্লেস থেকে, কিন্তু তাও কাজ ধরতে পারে না, ক্লায়েন্ট কিছু বলেই চলে যায়। আরেকজন আছে কাজ পারে না, কিন্তু ঠিকই কাজ পাচ্ছে। এরকম দেখবেন যে মার্কেট প্লেসে অনেকেই আছে। তো এগুলো কিন্তু একটা সফট স্কিলের মধ্যে পড়ে। তো আপনাদের ফাউন্ডেশনের একটু সফট স্কিলও ঢুকিয়েছে। ওকে, দেন কোর স্কিলের ভিতর কিছু দিয়েছে, যে ফার্স্ট স্টেপ পিএইচডি টু এইচটিএমএল। তো ফার্স্ট স্টেপ আমরা অবশ্যই করব, পিএইচডি টু এইচটিএমএল আমাদের একটা প্রজেক্ট করতে হবে। তারপরে এখানে ডাব্লিউপি ইনস্টলেশন, থিম এন্ড প্লাগইন ইনস্টলেশন, মার্কেট প্লেস ডিপ্লয়মেন্ট। ওকে, পিএইচডি টু এইচটিএমএল এর ভিতর কি কি আছে? এইচটিএমএল সিএসএস অলরেডি আপনারা শিখছেন। তারপরে জাভা স্ক্রিপ্ট, জেকোয়ারি, অ্যাডোব ফটোশপ, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, এগুলো আমরা সবগুলোই শিখবো। তো এখানে যদি এটুক যদি একটু এক্সপ্লেইন করা যায় তাহলে কেমন হবে, যে আমরা অলরেডি এইচটিএমএল সিএসএস শিখেছি। তো আমি কি করব, যে এইচটিএমএল এর যে ট্যাগ গুলো আছে আপনাদের একদিনে সবগুলো ট্যাগ দেখিয়ে ফেলবো। হয়তো আজকে কতটুকু টাইম পাবো জানি না।
দেখি যে কতটুকু টাইম পাওয়া যায়। এইচটিএমএল দিয়ে এই ট্যাগ গুলো দেখিয়ে ফেললাম, আর তারপর সিএসএস এর হেল্পে এইচটিএমএল এর পেজ গুলোকে একটু ডিজাইন করার ট্রাই করলাম। ইটস নট পসিবল যে আমি সিএসএস বা এইচটিএমএল একদিন আপনাকে শিখাতে পারবো, কিন্তু আসলে এর ভিতর যতগুলো এলিমেন্ট আছে তা কিন্তু দেখা সম্ভব। মাত্র কয়েকদিনে কিন্তু দেখা সম্ভব, যেহেতু 6টা ক্লাস অলরেডি হয়েছে। তো আপনাদের মধ্যে আইডিয়া চলে আসছে, আমি একবার ট্যাগ গুলো দেখালে আপনারা বুঝতে পারবেন। আর সিএসএস টা একটা টেক্সট টেক্সট বলা যায়, যে সিএসএস কে কত ভাবে ইউজ করতে পারে, যে যত ভালোভাবে ইউজ করতে পারে তার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড লুকটা তত বেটার আসবে। এটা কিন্তু একটা কি বলবো, সিএসএস আপনি পারেন এটাই এটা এটা করতে, এইটাই কিন্তু নট এনাফ। আপনার কোথায় কেমন ভাবে সিএসএস ব্যবহার করলে সিএসএস টা কাজ করবে, এগুলো একটা স্ট্র্যাটেজি। এগুলো মাত্র কয়েকদিন আসবে না, একটু টাইম লাগবে। তবে আমরা ট্রাই করবো যে একটা প্রজেক্ট করার, তাহলে হয়তো তখন বিষয়গুলো অনেকটাই বোধগম্য হবে। আচ্ছা, তারপরে জাভা স্ক্রিপ্ট থাকবে, যে কোয়েরি থাকবে, অ্যাডব ফটোশপ থাকবে। এখানে ফটোশপ বলতে যে ফটোশপ শেখানো হবে বিষয়টা এরকম না। ফটোশপ আমাদের লাগে, ওয়েব ডিজাইনের কাজে ফটোশপটা লাগে, বিশেষ করে পিএইচপি টু এইচটিএমএল যখন কনভার্সন করা হয় তখন ফটোশপের মাধ্যমে আমাদের ওই ফাইলটা ওপেন করতে হয়। তো তখন ফাইল ওপেন করে আমাদের কি কি কাজ করতে হয়, কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমরা আর কি শিখবো। আচ্ছা, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের কথা বলা হয়েছে, তো সবকিছুই শিখলাম, 1 2 3 শিখলাম, কিন্তু শেখার পর যখনই আমরা প্রফেশনাল প্রজেক্ট করতে যাব তখন আমাদের সমস্যা হবে। কিরকম সমস্যা, যে দেখা যাচ্ছে আমাদের অনেক কোড লিখতে হচ্ছে। কোড লেখার পর আমাদের আহ এক এক ডিভাইসে যে হয়তো আমাদের ওয়েবসাইট লেআউটটা পরিবর্তন হয়ে যাচ্ছে, বা দেখলেন যে আপনার আমাদের আমাদের ব্যাচের একজন মেম্বার সাইটটা বানাইছে, অনেক কম কোড কোড করছে, আর আপনি হয়তো অনেক বেশি কোড করছেন, এরকম অনেকগুলা সমস্যা। বা তার আউটলুকটা অনেক সুন্দর আসছে বা প্রফেশনাল ভাবে কোডিং করছে, আপনি তখন পারেন নাই। এই 1 2 3 করলে এরকম হবে, দেখবেন যে আপনি নিজেদের মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে, যে একজন ভালো পারছেন আর একজন আহ ঠিকভাবে পারেন নাই। তো সেই সমস্যাগুলো দেখা যাচ্ছে যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মাধ্যমে দূর হয়ে যাবে, কারণ এটা একটা কমপ্লিট প্যাকেজ, যে যেটা দিয়ে হয়তো আমরা যখন ওয়েবসাইট যখন ডিজাইন করব আহ, তখন দেখা যাবে যে আমাদের আহ, সবাই প্রায় সেম কোড ইউজ করতেছি, কারণ দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপের ভিতরে অনেক কিছু আগের থেকে করা আছে। তো সেগুলো আমরা ইউজ করব, যখন সেও যেটা ইউজ করতেছে আমিও সেটা ইউজ করতেছি, বিষয়টা ঠিক এইরকমই। এখন একটু কমপ্লেক্স লাগলেও মনে হতে পারে যে স্যার কি বলতেছে মাথার উপর দিয়ে যাচ্ছে, এরকম মনে হতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। আমি যা যা বলতেছি একটু মাথায় রাখেন হালকা, তারপরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে এইখানে এই পিএইচডি টু এইচটিএমএল কনভার্সনটা আমাদের, আমি যদি আপনাদের দেখাই, ওয়েব ডিজাইন, আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট, দুইটা ওয়ার্ড তাই না, ওয়েব ডিজাইন এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। আর আরেকটা অনেকেই বলে যে ফুল স্ট্যাক ওয়েব ওয়েব ডেভেলপার। এই ওয়ার্ড গুলো আপনারা হয়তো অনেকে পরিচিত, অনেকে জানেন এই ওয়ার্ড গুলোর মিনিং খুব ভালোভাবে। যারা জানেন না তাদের জন্য, যে আমরা যখন ওয়েব নিয়ে কাজ করতেছি, তার মানে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করতেছি, তখন কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু আমাদের আগে মাথায় নিয়ে নিতে হবে, যে ওয়েব ডিজাইনটা কি, ডেভেলপমেন্টটা কি, ফুল স্ট্যাক, অনেকগুলো ওয়ার্ড আছে। দেখা যাচ্ছে যে অনেকে মিক্সড করে ফেলেন, কিন্তু ধীরে ধীরে আইডিয়া চলে আসে। তো এখানে বোঝার বিষয় হচ্ছে যে আমরা যখন প্রথমে যখন ইনিশিয়াল পর্যায়ে যখন কাজ শিখতেছি, সেটা কিন্তু ওয়েব ডিজাইন শিখতেছি, জাস্ট ডিজাইন করব আমরা। লাইক এই যে পিএইচডি টু এইচটিএমএল এর ভিতর যেগুলো আছে সবগুলোই কিন্তু এই ওয়েব ডিজাইনের মধ্যে পড়ে। তাহলে আমরা ফার্স্টে কি শিখতেছি, ওয়েব ডিজাইনটা শিখতেছি। এই ওয়েব ডিজাইনকে আবার অনেকে অনেক নামে ডাকে, আর একটা নাম হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, মানে সামনের দিকটা ডেভেলপ যে করা হয় এটাই কিন্তু ফ্রন্ট এন্ড। কারণ ডিজাইন যা করতেছি ভিতরে হয়তো অনেকেই এইচটিএমএল দিয়ে অলরেডি একটা ফর্ম বানাইছেন, তাই না? ফর্ম কিন্তু বানানো হয়েছে, কিন্তু ফর্ম কিন্তু এখনো কাজ করে না।
জাস্ট আপনার নেম আর ইডি সাবমিট করলে যে এন্ট্রি হয় তা কিন্তু হচ্ছে না। এই বিষয়গুলো এই ওয়েব ডিজাইন বা এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে আসে। আর আমরা যখনই সেই ফর্মটাকে কাজ করাবো বা কোনো কিছু আসলে কি বলবো প্লেফুল হবে, যে আপনি যেটা করতে চাচ্ছেন সেটাই কাজ করতেছে। ধরেন একটা ফর্মের কথা ধরেন, একটা ক্যালকুলেটরের কথা ধরেন, যদি কাজ করে এর ব্যাক এন্ডে দেখা যাচ্ছে অনেক কিছু প্রসেস হয়। তো সেই কাজগুলো কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড। তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন এই দুইটার সম্পর্কে আইডিয়া এখন রাখেন, ব্যাক এন্ড একটু পরে আসতেছি, ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, তারপরে আমাদের পিএইচডি টু এইচটিএমএল এর পরে আমরা ফার্স্টলি মুভ করব হচ্ছে ওয়ার্ডপ্রেসে, তাই না? ওয়ার্ডপ্রেস একটা কি বলবো এখনকার, তার মানে মার্কেট প্লেসের ডিমান্ডেবল এর ভিতর ওয়ার্ডপ্রেস অন্যতম, অন্তত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। লোকাল মার্কেটে হয়তো কিছুটা বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইট দেখা যাচ্ছে এরকম, কর্পোরেট ইন্ডাস্ট্রিতে তারা ওয়ার্ডপ্রেস সাইট কিন্তু ইউজ করে না। তারা দেখা যাচ্ছে আরো হায়ার লেভেলের কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে তারা সাইট ডেভেলপমেন্ট করে। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আপনি যান দেখবেন যে অধিকাংশ কাজই ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে। ওয়ার্ডপ্রেস কি, কেন, কিভাবে, এগুলো হয়তো এখনো অনেকে জানেন না। তো আমরা যখন এই পিএইচডি টু এইচটিএমএল করব, তারপর আমরা ফার্স্টলি ওয়ার্ডপ্রেসে মুভ করব। ওয়ার্ডপ্রেসের ভিতর এই কথাগুলো, এই টার্মগুলো হয়তো এখন অনেকটা মাথার উপর দিয়ে যাবে, তো আমি এগুলো স্কিপ করলাম। আচ্ছা, সফট স্কিলের ভিতর এখানে কিছু পয়েন্ট দিয়েছে, যে জব মার্কেট ওরিয়েন্টেশন, যে মার্কেটে আমরা কিভাবে কাজ করতে পারি এই রিলেটেড কথাবার্তা, দেন ইন্ট্রোডাকশন টু অনলাইন মার্কেট প্লেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট, এই সবগুলোই আমাদের থাকবে। আর আমরা যখন নিজেদের ভিতর কথা বলবো এই এই স্কিল গুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। দেখা যাচ্ছে যে আজকে একজনের একটা সমস্যা হয়েছে, কালকে আর একজনের আর একটা সমস্যা হয়েছে, এইগুলা যখন নিজেদের ভিতর ডিসকাস করে সলভ করার ট্রাই করবো সবাই, দেখবো যে এই স্কিল গুলা, এই সফট স্কিল গুলা একাই চলে আসছে। আসলে সফট স্কিল দেওয়ার মতো কোনো বিষয় না, কাউকে আসলে সফট স্কিল ওইভাবে দেয়া যায় না যে আজকে আপনাকে আমি শিখাই দিলাম। আহ হয়তো ক্লায়েন্টের কনভারসেশনের আপনাকে একটা ডেমো দেখাইলাম, যে ক্লায়েন্ট এটা বললে আপনি ওইটা বলবেন, কিন্তু কতটুকু সম্ভাবনা আছে যে আমি যেটা আপনাকে দেখাইলাম আপনার ক্লায়েন্ট আপনাকে এসে সেটাই আস্ক করবে? এরকম কিন্তু পসিবিলিটি কিন্তু নাই। ইমিডিয়েট দেখা যাচ্ছে আপনার কমন সেন্স দিয়ে কিন্তু এটা বুঝতে হবে যে ক্লায়েন্টকে এখন কি বলা উচিত। তো এই বিষয়গুলো একদিনে দুই দিনে আসবে না, হয়তো অলরেডি অনেকেই স্কিলফুল এই সফট স্কিলের দিক থেকে। অনেকটা যে দেখা যায় না যে আমাদের স্কুল কলেজে যদি আমরা যদি যাই, দেখি যে অনেকে কিন্তু আছে যে খুব তাড়াতাড়ি বন্ধু বানিয়ে ফেলতে পারে, আর অনেকেই আছে যে একটু আলাদা থাকতে পছন্দ করে বা সহজে বন্ধু বান্ধব হয় না। বা কেউ দেখবেন যে নতুন এসে ক্লাসে ক্যাপ্টেনের মতো আচরণ করে বা সবার সাথে একটা ভালো কমিউনিকেশন করে ফেলে। তো এই স্কিল গুলাও কিন্তু এখানে কিন্তু একটা ভ্যালু প্রোভাইড করে, যে আপনি মার্কেট প্লেসেও যখন কাজ করবেন দেখবেন কিছু মানুষ খুব দ্রুত শাইন করে ফেলে। তো এই ক্ষেত্রে আপনাদের কোনো হেজিটেশন রাখা যাবে না, যে কোনো বিষয়ে কোশ্চেন আসলে, কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সাথে সাথে বলতে হবে। এমনকি কোনো বিষয় যদি মনে হয় যে এইটা না, এইটা হলে ভালো হয়, এই বিষয়গুলো নিজেরা নিজেদের মধ্যে শেয়ার করবেন, তাহলে এই স্কিল গুলো অটোমেটিক চলে আসবে। আচ্ছা, তারপরে ফাউন্ডেশন ট্রেনিং এর ভিতর আমাদের কোর্স মডিউল গুলো ডে বাই ডে ওনারা আলাদা করে দিয়েছে। এইটাই যে আমরা এক্স্যাক্টলি ফলো করব বিষয়টা কিন্তু এরকম না, হয়তো আমাদের কম বেশি হবে, যে কোনোটা আগে পড়লাম আর কোনোটা পরে পড়া হলো, এরকম হতে পারে। কিন্তু আমরা সবগুলোই টাচ করব অবশ্যই, অবশ্যই কোনোটা মিস যাবে না। আর কোনোটা মিস গেলে আমাকে অবশ্যই বলবেন। আচ্ছা, স্পেশালাইজ ট্রেনিং এর ভিতর কিছু আবার কোর স্কিল আবার দিয়েছে, যে এই এই কোর স্কিল গুলো আসলে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পড়বে। তো যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব তখন আসলে তখন বিষয়টা বললে ভালো হবে, যে ওয়েব ডেভেলপমেন্টটা কি বা কেন দরকার।
কেন শিখবো এগুলো তখন আসবে। আর এখানের বিষয়গুলো আমরা অবশ্যই টাচ করব। আচ্ছা, এখানেও কিছু ডে বাই ডে মডিউল দেয়া আছে। আর আপনাদের নামাজের জন্য যখন বিরতি প্রয়োজন হয় আমাকে বলবেন যে এখন নামাজের সময়, আমাকে বললে আপনাদের নামাজের জন্য ব্রেক দেওয়া হবে। আর ক্লাসের ভিতর তো আমরা 30 মিনিট ব্রেক নেই, তা তো আপনারা জানেন তাই না? জি, আগে ওকে। ব্রেকের একটা আলাদা নিয়ম করা ছিল, ওইরকমই, হুম শুধু নামাজ আর খাওয়া দাওয়ার জন্য যতটুকু ওটাই। হুম। ওকে। আচ্ছা, আপনাদের ব্যাচের আপনারা ক্লাস রেকর্ড তো সব আপনাদের কাছে আছে তাই না? জি, আগের গুলা দিয়ে দেওয়া হয়েছিল। ওকে। আর ওই জায়গায় ব্রেকের সময়গুলো দেওয়া আছে, আমাদের সবকিছু করাই আছে এই জায়গায়। এগুলো তো ক্লাস ভিডিও গেল। অ্যাসাইনমেন্টও দিছিল নাকি আপনাদের? জি, একটা পেজ দেওয়া হয়েছিল, আকাশ ভাই একটা পেজ তৈরি করছিল, ওটা রেসপন্সিভ পর্যন্ত মানে দেখানো হয়েছিল আমাদের সিএসএস এর। তাহলে তো অনেক কিছুই দেখেছিলেন। রেসপন্সিভ আর কি করা হয়েছিল না, তারপরে স্যারের মানে করতে হুম। হয়েছে, ক্লাস বন্ধ করতে হয়েছে। তো ঝালকাঠিতে ঠান্ডা কেমন? ঝালকাঠিতে ঠান্ডা নাই? আজকে এই জায়গায় ঝালকাঠির কে আছেন ভাই, বলেন? ঝালকাঠির ব্যাচ ঝালকাঠির কেউ নাই? আছে তো, অনেকেই আছে। ওকে। আচ্ছা, তো আমি আপনাদের এইচটিএমএল এর উপর একটা ওভারভিউ দিয়ে যাই যে সবাই তো নিজের মতো করে দেখেছেন, অলরেডি প্র্যাকটিস করা আছে। তো তারপরে আপনাদের একটা ওভারভিউ দিয়ে দেয়। আচ্ছা, এইচটিএমএল এর জন্য যদি বলা যায় যে কি বলবো, এইচটিএমএল শেখার জন্য যদি কোনো সাইট যদি কেউ রিকমেন্ড করে অবশ্যই তার লিস্টে কিন্তু W3 স্কুল থাকবে। এবং দেখবেন যে প্রথমেই থাকে, কেউ যদি আপনাকে বলে যে আমি ওয়েব ডিজাইনটা শুরু করতে চাই, সে দেখবেন যে আপনাকে অবশ্যই W3 স্কুলের কথা রিকমেন্ড করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এইরকমটাই দেখি বা দেখছি। তো আসলে W3 স্কুলে এইচটিএমএল এর যতগুলো এলিমেন্ট আছে, আপনি যদি মনে করেন যে আমি একদিনে সবগুলা দেখবো বা ধীরে ধীরে দেখা শুরু করি, সবগুলা দেখবো, দেখে দেখে প্র্যাকটিস করব, অনেকেই অনেকভাবে নতুন বছরটা কিন্তু শুরু করছিলেন, কিন্তু ঠিক সেইভাবে কিন্তু রাখা শুরু হয় সম্ভব হয় না, যে অনেকগুলো প্রবলেমে পড়ে যান। কারো আদনান সাউন্ড আলী, ইকো হচ্ছে। বেলাল খান। ওকে। আচ্ছা, তো দেখবেন যে ওইভাবে কিন্তু রাখা শুরু সম্ভব হয় না। তো এই এইচটিএমএল এর ক্ষেত্রে আপনারা যদি এই W3 স্কুল দেখে প্র্যাকটিস করা শুরু করেন, দেখবেন যে অনেক কিছুই সামনে আসতেছে, আপনি পারেন আবার অনেকগুলো পারেন না। তো তো এইভাবে সবগুলো দেখার পরে আবার কষ্ট করে দেখলেন, দেখার পরে দেখবেন যে আপনার অনেকগুলো কিন্তু মনে নেই। যেহেতু এইচটিএমএল
অলরেডি শিখছেন, তো এইচটিএমএল এর কোনটা কি কি বলে আমি এগুলো ডেফিনেশনে গেলাম না। তো এইচটিএমএল এর যে ট্যাগ গুলো আছে সবগুলো ট্যাগ যে আপনাকে মুখস্থ রাখতে হবে বিষয়টা এইরকম না, যে যারা হয়তো ভুলে গেছেন অলরেডি তাদের মনে হচ্ছে আবার প্র্যাকটিস করা শুরু করতে হবে প্রথম থেকে, আমি হয়তো ভুলে গেছি। আপনি আপনার যখন যেটা দরকার সেটা আপনার জন্য মনে রাখা জরুরি। যে হয়তো আপনি আপনার টেমপ্লেটে একটা ইমেজ ইউজ করবেন, আপনার পেজের জন্য একটা ইমেজ বসাতে হবে। এখন ইমেজ বসায় কিভাবে এটা আপনার জানা দরকার, যে আমার ইমেজ নামে একটা ট্যাগ আছে, তো সেই ট্যাগটা দিয়েই তো কাজটা করে, এতটুকু এনাফ। এখন ইমেজ ট্যাগ হয়তো আপনি অনেক সময় বানান ভুলে যেতে পারেন, স্পেলিংটা ভুলে যেতে পারেন, যে ইমেজটা কি দিয়ে যেন লেখে আইএমজি না আইএমসি এরকম হতে পারে। নট অনলি যে আমি একটা ট্যাগের উদাহরণ দিচ্ছি এইটাই যে হবে তা কিন্তু না, আরো অনেক জটিল ট্যাগ আছে যেগুলো হয়তো মনে রাখা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, স্পেলিংটা আমার মনে থাকে না। তো ওইভাবে স্পেসিফিক ভাবে আপনাকে মুখস্থ করতে হবে বিষয়টা মোটেও এরকম না। আপনার সবগুলো ট্যাগ সম্পর্কে কম বেশি আইডিয়া রাখতে হবে যে কোন ট্যাগের কি কাজ। এরকম যদি কোনো কাজ আসে যে ক্লায়েন্ট চাচ্ছে এই জিনিসটা তার ওয়েবসাইটে শো করতে, এখন এই জিনিসটা আপনি কোন ট্যাগের মাধ্যমে শো করাইতে পারেন এটা আপনার জানা থাকা দরকার, যে এরকম একটা কোনো ট্যাগ ছিল যেটা দিয়ে হয়তো শো করানো যাবে। এখন হয়তো ক্লায়েন্ট চাচ্ছে যে তার ওয়েবসাইটে একটা উপরে একটা হেডলাইন থাকবে যেটা হয়তো বাম থেকে ডানে ডান থেকে বামে নড়াচড়া করবে, তাই না? এটা কোন ট্যাগ দিয়ে করা যায় বলেন তো? কে পারবেন? যে একটা লেখা ডান বাম নড়াচড়া করবে হেডলাইনের মতো। টিভিতে হেডলাইন দেখেন না, নিচ দিয়ে না তার মানে যেতেই থাকে। কেউ পারেন না? জি স্যার পারি, কিন্তু মানে মাথা আসতেছে না। আচ্ছা, আর কেউ? স্যার এই মুহূর্তে মাথায় আসতেছে না। আচ্ছা, মার্কিউ নামে একটা ট্যাগ ছিল না, নাম মনে নেই কারো? জি জি মার্কিউ, জি মার্কিউ। হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো আমাদের স্যার একটু মনে খেয়াল হচ্ছে না। রাখতে হবে। মার্কেও বানান কিন্তু অনেকে কিন্তু ভুল করে। কিন্তু আপনি যদি গুগলে যায় যদি শুধু একবার যদি সার্চ করেন যে তাহলে কিন্তু এই যে স্পেলিং চলে আসে, দেখেন যে আমি ভুল লিখছি তাই না? আপনি খেয়াল করে দেখেন যে আমি কিন্তু একটা ই মিস করেছি, কিন্তু আমার কাছে কিন্তু সহজটা চলে আসছে। তো ক্লায়েন্ট যদি আসে যে তার একটা টেক্সট দরকার তার সাইটে যেটা নড়াচড়া করবে বা হেডলাইনের মতো যাবে, তার জন্য সেটা সে শো করবে। তো তখন আমার জানা জরুরি কি যে আসলে এই নাড়াচাড়ার জন্য কোনটা একটা যেন দেখছিলাম, এই এতটুকু মনে রাখা না। স্পেলিংটা আমাকে ঠিকভাবে মনে রাখতে হবে বা সবকিছু ডিটেলসে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, বিষয়টা এরকম না। কারণ এ তো আর ফাইনাল এক্সাম না, পরীক্ষা না যে আপনাকে প্রশ্নপত্র হাতে দেয়া দেয়া হয়েছে আপনি লিখতে হবে না দেখে, এইরকম কোনো বিষয় না। আপনি এইটা যদি দুই তিনটা ক্লায়েন্টের যদি এইটা একটা যদি প্র্যাকটিস করেন তখন দেখবেন এমনি মনে আছে। হয়তো কিছুদিন পর যে আবার মনে থাকবে না, তখন আর একটা ক্লায়েন্ট যদি আবার যদি কাজটা দেয় তখন আপনি একটু গুগল সার্চ করলে আপনার আবার মনে চলে আসবে। তো যদি এক্সপিরিয়েন্স হয়ে যান, এই লাইনে যদি কিছুদিন যদি থাকেন, কন্টিনিউয়াস যদি কাজ করেন, তখন কি বলবো যে এটাকে বলে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন আপনি দেখবেন যে অটোমেটিক্যালি সব আপনার কিন্তু মনে থাকবে এবং তখন আর দরকার হবে না। তো এখন এটা নিয়ে কোনো পেইন নেওয়ার কোনো কারণ নেই যে আপনাকে মুখস্থ রাখতে হবে, কিন্তু এখন একটু পেইন নিতে হবে কোনটা নিয়ে, যে কোন কাজ কোন ট্যাগটার কি কাজ সেটা অন্তত আমাকে মনে রাখতে হবে। যে হেডিং ট্যাগ গুলোর কি কাজ, প্যারাগ্রাফ ট্যাগ গুলোর কি কাজ, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই এখন জেনে রাখতে হবে। আমি যদি এইচটিএমএল ট্যাগ লিস্ট লিখে গুগলে সার্চ করলে ট্যাগ লিস্টটা কিন্তু চলে আসে। সরি,
একটা লিস্ট ট্যাগ নিয়ে চলে আসছে, HTML ট্যাগ লিস্ট। তাহলে HTML অল ট্যাগ লিখে সার্চ করলে ফার্স্টে যেটা আসে সেটাই কিন্তু এখানে কিন্তু সবগুলো ট্যাগ কিন্তু আছে। মোটামুটি আপনারা দেখবেন যে HTML এর যতগুলো ট্যাগ আছে সবগুলো এই লিস্টে আছে। তো আমাদের একটু এই ট্যাগ লিস্টটা দেখে একটু আইডিয়া নিতে হবে যে কোন ট্যাগ গুলো আসলে কি কাজে লাগে, এবং প্রত্যেকটা ট্যাগের পাশে কিন্তু একটা ডেফিনেশনও দেওয়া আছে যে এটা কি কাজে লাগে। এবং এই ট্যাগ গুলোর উপর যদি আমরা ক্লিক করি তাহলেও কিন্তু ডিটেইলসে একটা পেজে নিয়ে যাবে যে এই ট্যাগটা দিয়ে কিভাবে কি কাজ করা উচিত বা কিভাবে কাজ করে, এটা দিলে কি হয়, এগুলো কিন্তু সব রিসোর্সে কিন্তু আমাদের কাছে আছে। আমাদের জাস্ট একদিন হয়তো একটু টাইম লাগবে যে আমরা সবগুলো এই ট্যাগ গুলো একবার দেখে নিব যে কোন ট্যাগ গুলো কি কাজে লাগে। তো আপনি যদি সবগুলো ট্যাগ যদি দেখতে চান একবারে, তখন কিন্তু দেখবেন যে ভুল হয়ে যাচ্ছে, যে মনে থাকতেছে না একটার পর একটা। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আপনি এই ট্যাগ গুলোর মধ্যে থেকে নিজের একটা ডকুমেন্ট তৈরি করে নিতে পারেন। আসলে এখানে ডক টাইপ লেখা আছে, ডিফাইন্স দ্য ডকুমেন্ট টাইপ। এটা আপনার মেমোরি অত ভালোভাবে ক্যাচ করতে পারবে না, আপনি বুঝতে পারবেন না। নতুন কাউকে নিয়ে এসে দেখেন এটা যে এটা বুঝাচ্ছে, সে কিন্তু এটা ঠিকভাবে বুঝতে পারবে না। কিন্তু তাকে যদি আপনি বুঝায় বলেন তখন সে বুঝবে, এবং সে যদি ওইটা নোট করে রাখে তৎক্ষণাৎ যে ও এটা হচ্ছে যে আমার ডকুমেন্টের টাইপটা কি হবে এইটাই ডিক্লেয়ার করে। তো আপনারাও নিজেরাও যদি এরকম একটা ডকুমেন্টেশন বানাই রাখতে পারেন নিজেদের জন্য, যে পরে হয়তো আমি যদি ভুলে যাই তো এটা একবার দেখে নিলে আমার কিন্তু মনে পড়ে যাবে, লাইক স্কুল কলেজ ইউনিভার্সিটি নোটের মতো। যে স্যার যে নোটটা দেয় সেই নোটে কিন্তু দেখবেন যে আপনি নোট দেখে কিন্তু খুব ভালো বুঝতে পারেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে বইয়ের বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারেন না। আর আমরা যেহেতু নেটিভ ইংলিশ স্পিকার না বাই বার্থ, সো আমরা কিন্তু একটু ইংলিশে কিন্তু সবাই কম বেশি উইক আছি। তো সেই ক্ষেত্রে নিজেরা একটু বাংলায় যদি একটা ডকুমেন্টেশন তৈরি করে রাখতে পারেন, আমার কাছে মনে হয় একটা ছিল। আমার কাছে একটা ট্যাগ লিস্ট থাকার কথা, যদি আপনাদের দেয়া যায়। আচ্ছা, আমি পরে খুঁজে আপনাদের দেয়া ট্রাই করব, আমার কাছে থাকার কথা। আচ্ছা, ওই ওই ওরকম একটা লিস্ট যদি তৈরি করে রাখতে পারেন তাহলে আপনাদের কম বেশি আইডিয়া চলে আসবে যে কোন ট্যাগটা, আর একবার লিখলে কিন্তু আরো ভালোভাবে মনে থাকে, তাই না? স্যাররা অনেক সময় বলে যে বাসায় এটা যে লিখবা, মনে না থাকলে লিখবা, বারবার লিখলে মনে পড়ে, তো মনে থাকে আর কি। তো সেই বিষয়টা মাথায় রাখতে পারেন যে যাদের মনে থাকতেছে না ট্যাগ গুলো, তারা ওইভাবে নোট তৈরি করে রাখতে পারেন। দেন সেকেন্ডলি ব্যাপার হচ্ছে যে এই ট্যাগ গুলো যদি একবার আমরা কোডে ইমপ্লিমেন্ট না করি তাহলে কিন্তু ওই ট্যাগ মনে না থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আচ্ছা, আপনাদের কোড এডিটর কোনটা দেখিয়েছিল? সে ভিজুয়াল স্টুডিও দেখাইছিল। ওকে, তো যারা ভিজুয়াল স্টুডিও ইউজ করতেছেন, বেশ ভিজুয়াল স্টুডিও ইউজ করেন, বা যারা নোটপ্যাড হয়তো অনেকে ইউজ করতেছেন তারা নোটপ্যাড ইউজ করেন। আমার এডিটর নিয়ে কোনো সমস্যা নেই, যে কে কোন এডিটর ইউজ করলেন সেটা নট ফ্যাক্ট, আপনি কাজ করলেই হলো। যেমন আমিও আসলে আমার ঠিকঠাক এডিটর নেই,
যে কোনটাই যে সবসময় ইউজ করি এরকম কোনো বাধা ধরা নেই। তবে আপাতত আমি আপনাদের সাবলাইম টেক্সটেই দেখাবো। আচ্ছা, তো প্রথম থেকে যদি শুরু করি, আমি প্রজেক্ট নামে একটা ফোল্ডার নিলাম। কেউ কি আছেন এখনো যে ফোল্ডার তৈরি করা তার মানে পারেন না ঠিকঠাক ভাবে, ফাইল তৈরি করা? আর আমাদের কি ফাইল নিতে হবে? একটা HTML ফাইল নিতে হবে, তাই না? আচ্ছা, HTML এর ফাইল আমরা ইন্ডেক্স নাম দিয়ে নেই এবং .html নেই। .html টা হচ্ছে আমাদের ফাইলের এক্সটেনশন, তাই না? আমরা যখন CSS নিয়ে কাজ করব তখন হচ্ছে .css, আবার যখন JS নিয়ে কাজ করব তখন .js, আবার যখন PHP নিয়ে কাজ করব তখন .php। তার মানে এটা একটা ফাইলের এক্সটেনশন। যেমন আমাদের ইমেজের অনেকগুলো টাইপ থাকে, JPG বা PNG, ওইটাও কিন্তু তাদের এক্সটেনশন। এইগুলো সম্পর্কে যদি কারো যদি কম বেশি যদি আইডিয়া যদি না থাকে, যে এখনো বুঝেন না, তাহলে আমাকে বলবেন তৎক্ষণাৎ। যেটা স্যার আমাদের এই জায়গায় হয়তো নতুন দুই একজন আছেন, একদম নতুন মনে হয়, আমরাও কথা বলিনি আগে। আচ্ছা, এমন কেউ থাকলে বলেন তো, যে এগুলো সম্পর্কে আইডিয়া নেই একদমই। আচ্ছা, আমি ধরে নিলাম যে এরকম কেউ নাই, সেজন্য আমি ফাস্টলি এগোচ্ছি, এত এক্সপ্লেইন করতেছি না। আচ্ছা, আচ্ছা, এই যে জামিলা সুফি আপু, এই আপুটা ছিল না আগে, আপনি মিউট করে রাখছেন। জামেলা সুতি আপু, ওনার নাম হয়তো ক্লাস করে নাই। এরকম নাম তো দেখছি না। কলে আছে তো, এই মুহূর্তে কলে আছেন? তা তো দেখলাম। জামেলা সুতি আপু, আপনি কথা বলেন তো। আর যারা করবেন, মিটে জয়েন করবেন, আপনাদের তো বলে দেওয়ার কথা যে আপনাদের অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা সামনে থাকবে। স্যার আপনি মিউট করে রাখছেন ওনাকে। আনমিউট করতে পারবো না, উনি নিজেকে আনমিউট করতে পারবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে সবাই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা সামনে কিন্তু রাখবেন। অনেকেই রাখেন নাই, যেমন আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ আল আকাশ। ওকে, আমি আসলে আজকে নিউ তো, এজন্য আমি এই বিষয়টা জানতাম না। আচ্ছা, এদের দেখেন যে অন্যান্য মেম্বার যেমন তাদের সামনে আইডিটা রাখছে, সেই আইডিটা রাখবেন, আপনার রেজিস্ট্রেশন আইডিটা, আপনার 6 ডিজিটের যে রেজিস্ট্রেশন আইডিটা ওইটা সামনে রাখবেন। আচ্ছা, উনি যেহেতু রেসপন্স করতেছে না, ওনাকে আমি রিমুভ করে দিলাম। আচ্ছা, যারা এখনো জানেন না তাদের আরেকবার বলি যে আপনাদের নামের আগে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে। অন্যান্য মেম্বার যেভাবে রেখেছে ওইভাবে রাখবেন আর কি, আপনার 6 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটা। আচ্ছা, আমরা এখানে তাহলে একটা ফোল্ডার খুললাম, একটা ফোল্ডারের ভিতর ফাইল খুললাম, ফাইলের এক্সটেনশন দিয়েছি .html। ওকে, এতটুকু পর্যন্ত গেল। এন্ড আমরা ফাইলের নাম দিয়েছি ইন্ডেক্স। তো ইন্ডেক্স নাম কেন দিয়েছি কে জানেন, একটু বলেন তো। এটাই আমাদের মানে HTML মূল ফাইল হবে। ইয়েস, ইন্ডেক্সিং করবে আর কি, হোম পেজ মতো। ওকে। আচ্ছা, ইন্ডেক্স নামে কেন দেয়া হয় বলেন তো কেউ। সূচনা করার জন্য মেবি, যে এটা দিয়ে শুরু হবে, যখন কোনো লিংক এটা যদি সার্ভারে আপলোড করা হয় তাহলে এই পেজে যাবে আর কি প্রথমে। ওকে, দ্যাটস এ গুড অ্যান্সার। যে আমাদের সার্ভার আসলে যে হোম পেজ বলতে বা মূল পেজ বলতে কিন্তু ইন্ডেক্স ডট পেজটাকে চেনে, সেটা ইন্ডেক্স ডট পিএইচপি হোক আর ইন্ডেক্স ডট এইচটিএমএল হোক। সে সবসময়
আপনি যদি তাদের রুট ফোল্ডারে যদি ঢুকেন, একটা ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে যদি ঢুকেন, সেই রুট ডিরেক্টরিটা সব সময় আগে ইন্ডেক্স পেজটাকে খুঁজে, যে ইন্ডেক্স ডট নামে কি কোনো পেজ আছে কিনা। যদি ইন্ডেক্স পেজ থাকে তাহলে এইটাই কিন্তু সে ভাবে যে এইটাই হচ্ছে মূল পেজ, এইটাই হচ্ছে হোম পেজ। আমাদের ওয়েবের ভাষায় বলে যে হোম পেজ। আচ্ছা, এতটুকু গেল। এন্ড আমরা এখানে আসার পর কি করি? index.html আসার পরে আমরা কিছু রুলস এন্ড রেগুলেশন ফলো করি, যেটাকে HTML এর শুরু বলা যেতে পারে, বা একটা টেমপ্লেটের কিছু বেসিক মার্কআপ বলা যেতে পারে, যেটাই বলেন। এরকম একটা আমরা টেমপ্লেট নিয়ে নেই, তাই না? এখানে ফার্স্টের লাইনে কি আছে, যে ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML এর কি কাজ, এটা কিন্তু এখানে এক্সপ্লেইন করা আছে। তারপরে আমি এই টোটাল বিষয়টা একবার ওভারভিউ করে গেলাম, যে এখানে ডক টাইপ HTML এটা হচ্ছে HTML5 এর একটা ডেফিনিশন, যে HTML5 থেকে এটা নিয়ে আসা হয়েছে, যে আমরা যখন কোনো কিছু লিখবো সেটা কোন টাইপ ডক, এটা যেন আমাদের ব্রাউজার যেন ইন্টেলিজেন্টলি বুঝতে পারে। তো ব্রাউজারকে বোঝানোর সাহায্যের জন্য আমরা ফার্স্টে ডক টাইপ HTML টা লিখে নেই। এটা অনেকটা মুখস্থ হয়ে যায়, আমরা যখন কাজ করি নিয়মিত, যে এটা আমাদের লিখতে হয়, এটা মুখস্থ হয়ে যায়। আর এইটা না লিখলে যে আপনার সাইটে কাজ করবে না, বিষয়টা এরকমও না। হয়তো আমাদের যে মডার্ন ব্রাউজার গুলো, যেমন গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স, সেগুলোতে .html ফাইলকে ইজিলি তারা বুঝে নেয় যে এটা হচ্ছে একটা HTML ফাইল। কিন্তু অনেকগুলো ব্রাউজার আছে, যেমন আগেকার ব্রাউজার গুলো ধরেন, যে মাইক্রোসফট এজ বা ইন্টারনেট এক্সপ্লোরার, এই ব্রাউজার গুলো কিন্তু ইন্টেলিজেন্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারতো না। তাকে ম্যানুয়ালি বলে দিতে হতো যে আসলে আমাদের ডক টাইপটা কি। তো এই সমস্যাগুলো দূর করার জন্য তখন HTML5 আপডেট ভার্সনে এই ট্যাগটা নিয়ে এসেছে, যে আমাদের ডকুমেন্ট টাইপটা কি হবে এইটা। আর এছাড়া কিন্তু আপনিও কিন্তু ফার্স্টে দেখে বুঝে নিলেন যে এটা আসলে একটা HTML টাইপ, এখানে HTML টাইপের কিছু লেখা হচ্ছে। এই নিয়ে এত কাহিনী করার কিছু নাই। তো এতটুকু গেল যে ডক টাইপ HTML এর কাজ। আচ্ছা, তারপরে কি হয়েছে, যে HTML একটা ট্যাগ শুরু করেছে, তাই না? আমরা অলরেডি মনে হয় সবাই চিনি যে ট্যাগ দুই রকমের হয়, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে ডবল ট্যাগ। ডবল ট্যাগ কোনগুলো? যেগুলোর ওপেনিং আর ক্লোজিং আছে। হ্যাঁ, সিঙ্গেল ট্যাগ দুই প্রকার, আর ডাবল ট্যাগ। তো সিঙ্গেল ট্যাগে কি থাকে, একটাই মাত্র ট্যাগ এলিমেন্ট থাকে, তাই না? দুইবার লিখতে হয় না। ধরেন ইমেজ ট্যাগ, এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে সিঙ্গেল ট্যাগে কিন্তু এখন আর ক্লোজিং লাগে না, যদিও ক্লোজিং দিলে সমস্যা নেই, আপনি এখানে ক্লোজিং দিতে পারেন, নাও দিতে পারেন। তবে সমস্যা হয় কি, যে অনেকেই গুলিয়ে ফেলে যে সিঙ্গেল ট্যাগে কোথায় যেন ক্লোজিং হয় আর ডবল ট্যাগে কোথায় ক্লোজিং হয়। তো সেই জন্য আমি বলি যে আপনারা যারা কনফিউজ হয়ে যান যে সিঙ্গেল ট্যাগে ক্লোজিং কোথায় হয়, তাদের ক্ষেত্রে ট্যাগ ক্লোজিংটা ইউজ না করাই ভালো। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ। তো এই এতটুকু লেখাই কিন্তু এনাফ, এটা কিন্তু ট্যাগ হয়ে গেছে, তাই না? আর একটা কি হতে পারে, আরেকজন বলেন তো একটা ট্যাগ, সিঙ্গেল ট্যাগ। আর কি কি সিঙ্গেল ট্যাগ আছে বলেন তো? লিংক। লিংক, ওকে। আপনারা তো ট্যাগে তো ফাঁকিবাজি করে আসছেন, আপনাদের অনেক কিছুই মনে নাই। আচ্ছা, এখানে দেখেন, গুগলে সার্চ করেন যে HTML সিঙ্গেল ট্যাগ।
সিঙ্গেল ট্যাগের ডেফিনিশন দেয়া আছে, সিঙ্গেল ট্যাগের কিছু এক্সাম্পলও দেয়া আছে, তাই না? যেমন বিআর ট্যাগের কাজ করেছেন, তারপরে এইচআর ট্যাগ, এরকম অনেকগুলো আছে। আমি এখন অত বেশি ডেফিনেশনে যাচ্ছি না। তারপরে কি আছে ডবল ট্যাগ কোনগুলো? যেগুলো আসলে দুইবার লিখতে হয়, তাই না? আর ক্লোজিংটা থাকে শেষটাকে। ফার্স্ট এক্সাম্পল কি, যে একটা হেডিং ট্যাগ, ডবল ট্যাগে অবশ্যই ক্লোজিংটা দিতে হয়, এবং ক্লোজিংটা কোথায় থাকে? যে আমাদের যে লেস দ্যান অপারেটর, সেই লেস দ্যান অপারেটরের পরে কিন্তু এই ক্লোজিং সাইনটা থাকে, তাই না? এটা কি স্ল্যাশ বলা যায় বলতে যে বলা হয়। আচ্ছা, তারপরে তাহলে এখানে একটা ডবল ট্যাগ লিখেছে, তাই না? এই যে এইচটিএমএল ট্যাগ লিখেছে, এটা হচ্ছে আমাদের একটা ডবল ট্যাগ, কারণ এখানে দেখেন যে এখানে কিন্তু ক্লোজিংটা আছে। আচ্ছা, আর এইখানে যে ল্যাঙ্ক নামের অ্যাট্রিবিউটসটা দিয়েছে, অ্যাট্রিবিউটসটা আমরা দিলাম না আপাতত, কারণ যেটা আমরা বুঝি না সেটা করার দরকার নেই। আমরা আপাতত এইচটিএমএল এর ল্যাঙ্ক অ্যাট্রিবিউটসটা বাদ দিলাম। আচ্ছা, তারপরে এই তাহলে কি কি কাজ হলো এর মধ্যে, আমি আবারও যদি এক্সপ্লেইন করি, যে তাহলে আমাদের ডক টাইপটা লিখলাম আমরা, তারপরে আমরা দুইটা ট্যাগ লিখেছি, ডবল ট্যাগ, সেজন্য দুইটা লেখা হয়েছে, সেটা হচ্ছে এইচটিএমএল এবং এইচটিএমএল, তাই না? এবং শেষেরটার আগে একটা ক্লোজিং স্ল্যাশ আছে। ওকে, আচ্ছা, তারপরে আমাদের এখন এর মধ্যে কি কি কাজ আছে, যে আমরা এর ভিতর যত কিছু লিখবো সব আমাদের এইচটিএমএল এর এলিমেন্ট গুলো লিখবো, তাই না? ব্রাউজার সেটাকে কাউন্ট করবে এইচটিএমএল এর এলিমেন্ট হিসেবে। তো আমি এখানে আবার সেই আগের গুলো ফিরিয়ে আনলাম। তো এখানে দেখেন, এখন এখানে আর একটা ডবল ট্যাগ আছে, সেটা হচ্ছে হেড, আর একটা আছে কি বডি, একদম মানুষের মতো, যে মাথা আর তার মানে বডি, এরকম। যারা হয়তো এগুলো অলরেডি পারেন তাদের কাছে হয়তো একটু বিরক্তিকর লাগতেছে যে এগুলো তো সব পারি, এগুলো আবার দেখতেছি। তো যারা পারে না তাদের জন্য আমি আর কি একটু ফাস্টলি এগিয়ে যাচ্ছি। আজকে হয়তো এগিয়ে গেলে কালকে এগুলো রিপিট হবে না, তো একটু ধৈর্য ধরেন সবাই। তো হেডের ভিতর কি আছে? হেডের ভিতর কিছু ট্যাগ লিখেছে, একটা হচ্ছে মেটা ট্যাগ, তাই না? মেটা ট্যাগ গুলো কি কাজ করে, কিভাবে কাজ করে, এগুলো আমরা পরে দেখব। এবং আরেকটা আছে কি টাইটেল ট্যাগ, তাই না? মেটা ট্যাগ গুলো দেখবেন যে সিঙ্গেল ট্যাগ। এগুলো আসলে কি, যে এসইও রিলেটেড কিছু কাজের জন্য এই মেটা ট্যাগ গুলো ব্যবহার করা হয়, প্লাস ব্রাউজার গুলোর সাথে কম্পিটেবল হওয়ার জন্য, আপনার ওয়েব পেজ যেন কম্পিটেবল হয় সেই জন্য কিছু মেটা ট্যাগ লেখা হয়। এছাড়াও অনেক কিছুই ব্যাপার স্যাপার আছে। আসলে কি বলবো, যে এইচটিএমএল এর ফাইলটাকে ডিসক্রাইব করার জন্যই কিন্তু মেটা ট্যাগ, যে ডেসক্রিপশন রিলেটেড কথাগুলো এই মেটা ট্যাগের ভিতর লেখা থাকে। যেমন ফার্স্টে দেখেন যে ক্যারেক্টারের সেট ইউটিউব 8 ফরম্যাট হবে, এটা কিন্তু বলা হয়েছে যে ইউটিউব 8 ফরম্যাটে যেসব ক্যারেক্টার কাজ করে সেই সবগুলোই আমাদের এই এইচটিএমএল ফাইলটার ভিতর লিখলে কাজ করবে। যেমন ইউটিউব 8 যদি না লিখি তাহলে হয়তো ইংলিশটা কাজ করবে, কিন্তু আমাদের বাংলা ক্যারেক্টার সেটটা অটোমেটিক্যালি আমাদের বিল্ট ইন দেয়া নেই। এটা এই ইউটিউব 8 ফরম্যাটের মাধ্যমে কিন্তু আমাদের এই পেজে কিন্তু ইন্ডেক্স করা যেতে পারে। তো বাংলা লিখতে গেলে অবশ্যই আমাদের ইউটিউব 8 ফরম্যাটটা তার মানে মাস্ট বি রাখতেই হচ্ছে। তো এই জন্য এরকম যে এটা ডিসক্রাইব করার জন্য এখানে এটা লেখা হয়েছে। তারপরের মেটা ট্যাগটা কি, যে এখানে ভিউ পোর্ট বলা হয়েছে, তাই না? আমরা যখনই আমাদের সাইট ওপেন করব আমাদের ল্যাপটপে, তখন দেখেন সেই কন্টেন্টের ওয়াইড কতটুকু হবে, যে ডিভাইসের ওয়াইড, এই মেটা ট্যাগ দ্বারা এতটুকু ডিসক্রাইব করা হয়েছে। যে ধরেন আপনার ল্যাপটপ হচ্ছে 14 ইঞ্চি আর আরেকজন আবার 17 ইঞ্চি ইউজ করতেছে, তো একই ডিজাইন বা একই এইচটিএমএল ফাইল যখন দুইটাতে যাবে, তার ওয়াইড ইকুয়াল টু কিন্তু সেই ডিভাইসের ওয়াইডটা কিন্তু অটোমেটিক্যালি পাবে। জাস্ট রেসপন্সিভের জন্য এই মেটা ট্যাগটা বেশি কাজ করে। এবং ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1.0 ইকুয়াল টু, এইটা মানে কি, যে এটা হচ্ছে আমাদের যে পেজ ইনিশিয়াল ভাবে যে ওপেন হবে
যে কোনো ব্রাউজারে ধরেন ফোনে আপনি ওপেন করলেন, তখন দেখবেন যে এই সাইটটা কোনো জুম হয় নাই। তার মানে জুম লেভেলটা কত থাকবে? 1 থাকবে। তার মানে 100% জুম। তার মানে এখানে কিন্তু কোনো কি বলবো যে আপনি ফুল পেজটাই দেখতে পাবেন ফার্স্টলি। কোনো জুম যদি না করেন সেই না পর্যন্ত কিন্তু তার মানে কোনো ফাইল দেখা যাবে যে কেটে কুটে আসবে না এই 1.0 এর জন্য। এটা আসলে মেইনলি কাজ করে হচ্ছে বুটস্ট্র্যাপ এর সাথে। বুটস্ট্র্যাপ দিয়ে আমরা যখন লিংক আপ করি তখন এই ট্যাগটা খুবই মাস্ট বি লাগেই রেসপন্সিভ এর জন্য। এই ট্যাগটা তুলে দিলে দেখবেন যে রেসপন্সিভ অনেক ডিভাইসে কাজ করতেছে না। আচ্ছা, তারপরে আরেকটা ট্যাগ দিয়েছে। এই উপরের দুইটা ট্যাগ ছিল, মেটা ট্যাগ কিন্তু সিঙ্গেল ট্যাগ ছিল। কিন্তু এই সিঙ্গেল ট্যাগের ভিতর অ্যাট্রিবিউটস ছিল, তাই না? আচ্ছা, অ্যাট্রিবিউটস যারা পরিচিত না তাদের একটু বলে দেই যে অ্যাট্রিবিউটস কোনগুলো, যেগুলো ট্যাগের ভিতর লেখা হয়। ট্যাগের ভিতর দেখবেন যে একটা অ্যাট্রিবিউটস এর একটা নেম থাকে এবং নেম দিয়ে ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশনের ভিতর আমরা এক্স্যাক্টলি কিছু ভ্যালু বসাই দেই যে এটা কি হতে চলেছে। তার মানে ট্যাগ এর তো একটা ফ্যাসিলিটি আছেই, কিন্তু ট্যাগ দিয়েও আমরা ফুল ফ্যাসিলিটি পাই না। তখন ট্যাগ নিয়েও আমাদের দেখা যাচ্ছে যে অনেকগুলো কাজ করতে হয়, যে সেই ট্যাগের একটা ভ্যালু বসাতে হয়, তখন এই অ্যাট্রিবিউটস গুলো কাজ করে। যেমন এখানে মেটা ট্যাগে কি কি অ্যাট্রিবিউটস আছে? নেম নামে একটা অ্যাট্রিবিউটস আছে, কন্টেন্ট নামে একটা অ্যাট্রিবিউটস আছে। আমরা HTML ট্যাগের একটা অ্যাট্রিবিউটস কেটে দিলাম, ল্যাঙ্গ নামে মানে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, এটাও একটা অ্যাট্রিবিউটস। আরো অ্যাট্রিবিউটস হয়তো সামনে আসবে, তখন আমরা দেখব। আচ্ছা, তারপরে এখানে কি আছে যে টাইটেল নামে একটা ট্যাগ আছে, এটা ডবল ট্যাগ এবং এর ভিতর আমরা সাইটের টাইটেলটা দিয়ে দিই। এটা আমরা যদি ওপেন করি, আমাদের ওপেন করতে কি লাগবে? আমাদের অবশ্যই একটা ব্রাউজার থাকা লাগবে। আমাদের ডিভাইসে অবশ্যই একটা ব্রাউজার থাকতে হবে, যেটা যেন HTML ফাইলটা যেন রিড করতে পারে, অর্থাৎ ওয়েব পেজটা যেন রিড করতে পারে। আচ্ছা, এতটুক থেকে কে কে কিছু বুঝেন নাই এরকম কেউ আছেন যে না কিছুই বুঝলাম না? যারা বুঝছেন তারা তো ভালো, কেউ না বুঝে থাকলে বলতে পারেন যে না আসলে আমি কিছু বুঝি নাই। এমনকি যদি সবার সামনে যদি বলতে যদি লজ্জা পান, তাহলে আমাকে পার্সোনালি এফবি তে মেসেজ করবেন। ধন্যবাদ স্যার। পার্সোনালি মেসেজ করলে তো কেউ বুঝবে না, আর আমি আপনার নাম বলবো না, সো কিন্তু বুঝতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা এই পেজটা কি করেছি যে জাস্ট ডবল ক্লিক করেছি, আর ডবল ক্লিক করলেই এই পেজটা আমার মজিলা ফায়ারফক্স নামের একটা ব্রাউজারে ওপেন হয়েছে এবং এইখানে লিংকে দেখবেন যে ফাইলের লোকেশনটা দিয়ে দিয়েছে যে এই ফাইলটা আসলে কোথা থেকে ওপেন হয়েছে। আমি যদি যাই যে আমার কোথা থেকে লোড হয়েছে, দেখেন তো। আমার ফার্স্টে লোড হয়েছে হচ্ছে সি ড্রাইভে ফাইল, এটা একটা ফাইল ওপেন হয়েছে সেজন্য এই ফাইল, এবং সি ড্রাইভ থেকে ওপেন হয়েছে। সি ড্রাইভের ভিতর আছে ইউজারের ভিতর আমার নেম দিয়ে যে লোকেশন, তার ভিতর ডেস্কটপ। আমি যদি একটু যাওয়ার যদি চেষ্টা করি, কোথায় কোথায় আমার যেতে হবে সি ড্রাইভে, তারপরে যেতে হবে ইউজার্স এ, তারপরে আমার নেম, এটা হচ্ছে পিসির নেম আর কি, পিসির নেম যেটা দেন সেটাই। তারপরে হচ্ছে ডেস্কটপ, ডেস্কটপ নামে একটা অপশন আছে, তার ভিতর প্রজেক্ট নামে, তার ভিতর ইন্ডেক্স ডট ফাইলটা ওপেন হয়েছে, তাই না? এবং এই পেজটা ওপেন করে রাখছে সে। এখানে আমরা ব্লাঙ্ক দেখতেছি কারণ এখানে কিন্তু কিছুই নাই। আমরা যদি ফাইলটা যদি সেভ করি এবং সেভ করে যদি রিলোড করি, তারপরে দেখেন যে রিলোড করার পরে একই অবস্থা আছে, কিন্তু একটা চেঞ্জ আসছে। সেটা হচ্ছে আপনারা হয়তো খেয়াল করেন নাই যে এই পাশে একটা লেখা আসছে ডকুমেন্ট নামে, এই যে এখানে একটা ডকুমেন্ট নামে লেখা আসছে, সেটা আসছে এই টাইটেল থেকে। এটা যদি আপনি যদি চেঞ্জ করে দেন, ধরেন কি লিখবো, এলইডিপি,
এটা লিখলে যে এখানে রিলোড করলাম, তারপরে কিন্তু এলইডিপিটা চলে আসছে। এবং এই পেজে কি কি এইচটিএমএল করা হয়েছে এটা যদি আমরা যদি ব্রাউজার থেকে যদি চেক করতে চাই, তাহলে আমরা অনেকভাবে দেখতে পারি। যেমন আছে ইন্সপেক্ট এলিমেন্ট, ইন্সপেক্ট করে দেখা যেতে পারে, তাহলে এখানকার ট্যাগ গুলো চলে আসবে। তারপরে ভিউ পেজ সোর্স এটা দিলে চলে আসবে। তারপরে আপনারা কন্ট্রোল ইউ চাপতে পারেন, যেটা ভিউ পেজ সোর্স এর শর্টকাট, সেটা দিলেও কিন্তু এই যে এখানে কি কি ট্যাগ আছে, কি কি ভ্যালু আছে, এগুলো কিন্তু চলে আসছে। ওকে, আচ্ছা, এখন আমাদের এই ট্যাগ গুলো প্র্যাকটিস করা দরকার। তো আপনারা অলরেডি যেহেতু ট্যাগ গুলো দেখে আসছেন, তো আমি আসলে সব ট্যাগ প্র্যাকটিস করাবো না বা করানো সম্ভব না। আমি আপনাদের কিছু স্পেসিফিক ট্যাগ আপনাদের দেখিয়ে দিই, আর ট্যাগের লিস্ট আমি দিয়ে দিব যে কোন ট্যাগ গুলোর কি কাজ, এরকম একটা। আচ্ছা, লিস্ট দেখে ঝামেলা না করে আমি আমার মতো আপনাদের কিছু ট্যাগ দেখাই। যারা পারেন তারা আমারে হেল্প করেন। আচ্ছা, ফার্স্টে আমাদের কি, আমি একটা ট্যাগ লিখেছি H1 ট্যাগ। H1 ট্যাগ, H1 ট্যাগ মানে হচ্ছে হেডিং 1 ট্যাগ, তাই না? যে এর ভিতরে আমরা যেটা লিখি সেটাই হচ্ছে ওয়েবসাইটের মেইন হেডিং হিসেবে যেগুলো লেখা হয় সেগুলো এই ট্যাগের মধ্যে লেখা হয়। আমি যদি এখানে যদি এলইডিপি লিখি এবং সেভ করলাম, সেভ করতেছি আমি সবসময় সেভের কোনো, তার মানে ম্যানুয়ালি আমি সেভ করতেছি না, সেই জন্য হয়তো আপনারা বুঝতেছেন না। আমি কন্ট্রোল এস চেপে সেভ করতেছি, এই যে সেভের যে শর্টকাটটা আছে, এবং সেভ করেই আমি জাস্ট যে এখানে যে রিলোড দিচ্ছি, চাপলেই কিন্তু আমার কিন্তু এই ট্যাগের এলিমেন্টটা কিন্তু চলে আসছে, তাই না? আমি ট্যাগের ভিতর যেটা লিখেছি, যেমন এখানে H1 ট্যাগের ভিতর আমি এলইডিপি লিখেছি। আচ্ছা, এখন এই হেডিং ট্যাগ গুলো অনেক ট্যাগ আছে, হেডিং ট্যাগ, তাই না? অনেক বলতে 6টা ট্যাগ আছে, H1 H2 H3 H4 H5 H6। তো H1 এর থেকে H2 একটু ছোট, H2 থেকে H3 আরো ছোট, H3 থেকে H4 আরো ছোট, এইভাবে H6 পর্যন্ত আছে, মানে 6টা হেডিং ট্যাগ আছে। এই ট্যাগটা আমাদের খুবই লাগে, এই হেডিং ট্যাগ গুলো। আমি যদি আপনাদের কয়েকটা দেখাই, H2 দেখালাম, H3 দেখালাম, দ্যাটস এনাফ। তাহলে এই যে এটা হচ্ছে হেডিং 1, এটা হেডিং 2, এটা হেডিং 3। তার মানে এটা হচ্ছে H1 ট্যাগ দিয়ে করা, এটা H2 ট্যাগ দিয়ে করা, এটা H3 ট্যাগ দিয়ে করা। এই ট্যাগ গুলো কি 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 রেজাল্ট আসছে এখানে যদি দেখার চেষ্টা করি, যে H1 ট্যাগের একটা এই লেখাটা কত বড়, সেটাকে আমাদের ভাষায় বলে ফন্ট সাইজ, যে এই লেখাটা কত বড়। এই লেখাটা যত বড় তার থেকে কিন্তু H2 লেখাটা একটু ছোট, এবং প্রত্যেকটা লেখায় একটু গাঢ় আছে, তাই না? এটাকে ওয়েবের ভাষায় বলে বোল্ড করা, বা ওয়ার্ডেও যারা কাজ করেছেন তাদের আইডিয়া আছে যে এগুলো হচ্ছে বোল্ড করা। এই টেক্সট গুলো বোল্ড করা, এবং এগুলোর একটা নির্দিষ্ট ফন্ট সাইজ আছে। তো এই হেডিং ট্যাগ গুলো আপনারা যারা দেখেছেন তারা তো খুবই ভালো, আর যারা দেখেন নাই তারা একটু কষ্ট করে H1 থেকে H6 পর্যন্ত সবগুলো ট্যাগ একবার ইমপ্লিমেন্ট করে দেখে নেবেন। তারপরে আমাদের আর কি ট্যাগ আছে? আরেকটা ট্যাগের নাম কেউ বলেন তো, যেটা আমাদের হেডিং ট্যাগের পরে সব থেকে বেশি লাগে? পি ট্যাগ। ট্যাগ, দ্যাটস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, তাই না? ট্যাগ গুলোর কিন্তু অনেক, বেশিরভাগ ট্যাগেরই দেখবেন যে একটা মিনিংফুল আছে, আসলে বোঝা যায় যে H1 মানে হেডিং 1, তাই না? আহ, যে কোনো বইয়ে যদি দেখবেন যে মূল একটা হেডিং থাকে এবং তারপরে কিছু সাব হেডিং থাকে, তো এগুলো ঠিক সেই রকম, যে H1 হয়তো মূল হেডিংটা, ধরেন যদি একটা ছোট শ্রেণীর বইয়ের সাথে কম্পেয়ার করেন, যে চ্যাপ্টারের নেমটা হয়তো H1 দিয়ে লেখা,
কিন্তু তারপরে আবার কি আছে ভূমিকা, ভূমিকাটা হয়তো H2 দিয়ে লেখা এবং ভূমিকার আর পরে হয়তো আরো কিছু পয়েন্ট আছে সেগুলো হয়তো আরো কিছু ট্যাগ দিয়ে করা। তো এই জিনিসগুলো কিন্তু এই হেডিং ট্যাগ গুলো দিয়ে আসবে, কিন্তু ভূমিকার পরে ভূমিকার একটা ডিসক্রাইব থাকে, তাই না, একটা প্যারা করে লেখা থাকে এটার কি কি ভূমিকা, তো সেটা হচ্ছে এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে পড়বে। আমরা যদি মাতৃভাষায় যদি মানে কোড করতে পারতাম তাহলে হয়তো অন্যরকম হয়তো। আর যেহেতু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফলো করতে হচ্ছে কোডিং এর ক্ষেত্রে, তো বাংলায় এখনো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়নি, তো সেই জন্য তো আমাদের ইংলিশেই কোড করতে হচ্ছে। তো এই মিনিংফুল গুলো কিন্তু ইংলিশের সাথেই কম্পেয়ার করা যাচ্ছে, যে এই পি ট্যাগটা তাহলে কি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। এখানে আমরা যত কিছু লিখবো সবকিছু একটা প্যারার মধ্যে থাকবে, তাই না। এখানে আমি কিছু কন্টেন্ট লিখলাম, এগুলো কি একটা প্যারা হয়ে আসছে, তাই না, সেজন্য এটা পি ট্যাগ। এই হেডিং ট্যাগ এবং পি ট্যাগ এটাই এইচটিএমএল এ সব থেকে বেশি লাগে, এটা মাস্ট বি। যে কোনো কাজ আমরা করি শুধু এই দুইটা ট্যাগ লাগে, এই দুইটা তার মানে এই দুই টাইপের ট্যাগ লাগে, মাস্ট বি। এবং যে কোনো পেজ আপনি ওপেন করবেন দেখবেন যে সেই পেজের এইচটিএমএল এলিমেন্ট গুলো যদি দেখেন, ম্যাক্সিমাম এলিমেন্ট দেখবেন যে এই হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ থাকে। আচ্ছা, তারপরে আমাদের আর একটা কি ট্যাগ লাগে, যে ইমেজ ট্যাগ লাগে, তাই না। ইমেজ ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ, এবং ইমেজ ট্যাগের একটা অ্যাট্রিবিউটস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোর্স অ্যাট্রিবিউটস, তাই না, যেটাকে সংক্ষেপে ওরা লিখেছে SRC দিয়ে। স্ক্রিনে কি লেখা কি ছোট লাগে? ছোট লাগলে বলবেন। এখানে দেখেন যে আমি একটা সিঙ্গেল ট্যাগ লিখেছি, সেটা হচ্ছে IMG বা ইমেজ। ইমেজ এইভাবে, ইমেজ স্পেলিংটা ঠিক এইভাবে, এটা শর্টকাটে এইভাবে লিখেছে, তাই না, জাস্ট IMG। আমাদের জন্যই সহজ হয়েছে, আমাদের জন্য সহজ করার জন্য কিন্তু এইভাবে লিখেছে IMG। এবং এখানে সোর্স অ্যাট্রিবিউটসটার নেমটা SRC শর্টকাটে লিখেছে। আমরা আবার কেউ যেন ফুল না লিখি, কারণ ফুল হলে কিন্তু কাজ করবে না, কারণ ব্রাউজারকে এইভাবেই ব্রাউজারের ভিতরে এইভাবেই কোড করা আছে যেন SRC হলে সে বুঝে। তো এই SRC অ্যাট্রিবিউটসটার কাজ কি, আমরা যদি কোনো ইমেজ যদি শো করাতে চাই, সেই ইমেজের লোকেশনটা আমরা এখানে দিয়ে দিব, দিলেই কিন্তু একটা ইমেজ শো করবে। তো ইমেজ কই পাবো, ধরেন যে আমরা একটা স্ক্রিনশটই নিয়ে নেই, আমাদের প্রজেক্ট ফোল্ডারে একটা স্ক্রিনশট সেভ করে রাখি। স্ক্রিনশটের নাম দিয়ে দিলাম ledp.png। তাহলে আমাদের এই যে প্রজেক্ট ফোল্ডার, এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমি একটা ইমেজ শো করেছি, ইমেজ সেভ করেছি, তাই না, ledp.png নামে। আমার যদি এই ইমেজটা যদি আমাদের ওয়েব পেজেও যদি শো করাতে চাই, এখানে কিন্তু এখন কোনো ইমেজ নাই, এখানে যদি কোনো ইমেজ যদি শো করাতে চাই তাহলে আমাদের এখানে জাস্ট ইমেজের লোকেশনটা দিয়ে দিতে হবে। তো আমাদের ইমেজের লোকেশন কোনটা, আমরা যেখানে এই HTML ফাইলটা রেখেছি সেখানেই তো ইমেজের লোকেশনটা, তাই না। তাহলে ইমেজের নামটা দিয়ে দিলেই আমাদের ইমেজটা কিন্তু পেয়ে যাবে, কারণ যেখানে আমাদের ফাইলটা আছে HTML ফাইলটা, সেখানে কিন্তু ইমেজের লোকেশনটাও আছে। আমরা যদি এখন পেজটা রিলোড করি, যে এখানে কিন্তু সেই স্ক্রিনশটটা কিন্তু চলে আসছে, তাই না। এখন এখানে আরো কিছু ব্যাপার আছে, লোকেশন ওয়াইজ গেলে তখন কিছু অনেকেই হয়তো এখনো প্র্যাকটিস করতে করতে অনেক সময় মাথা নষ্ট হয়ে যায়, ইমেজ দিচ্ছেন ইমেজ পাচ্ছে না, বারবার আপনাদের সাইটে ইমেজ ইমপ্লিমেন্ট করতেছেন, কিন্তু ইমেজের নাম ঠিক আছে, লোকেশন ঠিক আছে, সবকিছু, তারপরে ইমেজ আসে না। কেউ কি এরকম ফেস করেছেন নাকি? জি অনেকবার। হুম। ইমেজ ট্যাগটা নিয়ে সবারই কম বেশি মাথা নষ্ট হয়, সবকিছু করে তারপরে ইমেজটা শো করে না। তো আসলে এই দিকটা নিয়ে মাথা গরম করার কিছু নাই, যে
আসলেই আপনি কোথাও ভুল করতেছেন এবং ভুলটা আপনার ফেস করতে যতক্ষণ টাইম লাগবে দেখবেন যে এক্সপার্ট কাউকে দেখালে টাইমটা কম লাগতেছে। এইখানে ২ টা কাজ করতে পারেন। যে একটা হচ্ছে আপনি নিজে, নিজে ফিক্স করলেন যে আসলে কি কারণে ইমেজ পাচ্ছে না। এটা যদি আপনি নিজে ফিক্স করেন তাহলে দেখবেন যে আ স্যাটিসফ্যাকশন টা অন্যরকম আসতেছে আপনার। যে আমি নিজে, নিজে ফিক্স করছি। এটার ভিতরে স্যাটিসফ্যাকশন অন্যরকম। আর একদমই যদি না হয় যে আপনি অনেকক্ষণ ওয়েট করতেছেন, প্রায় ৭-৮ ঘন্টা হয়ে গেছে কিন্তু ইমেজ শো করাইতে পারেন নাই। তখন হয়তো এক্সপার্ট কারো হেল্প নিতে পারেন। যে ব্যাচে হয়তো আপনি এই ফাইলটার স্ক্রিনশটটা দিয়ে দিলেন। যে যে পারে তাকে হয়তো দিলেন যে গ্রুপে দিলেন। যে আমি এখানে ইমেজ দিয়েছি কিন্তু ইমেজটা তো আসতেছে না। আর আমার ইমেজ আমি এই যে এই ফোল্ডারে এই যে এইভাবে রেখেছি। এটারও একটা স্ক্রিনশট দিয়ে দিলেন। কেউ হয়তো তৎক্ষণাৎ কিন্তু সাথে, সাথে আপনাকে একটা রিপ্লাই করবে। কিন্তু আপনারা অবশ্যই নিজে, নিজে চেষ্টা করবেন এরকম কোনো প্রবলেমে পড়লে নিজে, নিজে আগে ঠিক করার। কারণ এই সেক্টরটাই এমন যে আপনি প্রবলেমে পড়বেনই, আপনাকে প্রবলেমে পড়তেই হবে এবং সবসময় আপনি মানুষ পাবেন না। তো এখন থেকেই নিজের মধ্যে সেই প্র্যাকটিস গুলো করে রাখা ভালো। আচ্ছা, বডি ট্যাগ কই গেল? আমি বডির ভিতর লিখতেছি না? শিট! আমাদের সব ট্যাগ কিন্তু বডির ভিতর অবশ্যই লিখতে হবে। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। কাজ করেছে, দ্যাটস ফাইন যে আমি যেখানেই লিখি কোড কাজ করেছে কিন্তু আমাদের কিন্তু সব স্ট্যান্ডার্ড একটা মেইনটেইন করতে হবে। সেটা হচ্ছে আমরা বডি ট্যাগের ভিতর আমাদের সকল এলিমেন্ট গুলো লিখবো। অনেকগুলো স্পেস পড়ে গেছে। সবগুলো একটা উম একটা মার্কআপ অনুযায়ী রাখার চেষ্টা করবেন। যেন আপনার কোড দেখে যেন আপনি যেন বুঝতে পারেন। আমার কাছে এখন বিউটিফাই এক্সটেনশনটা নাই। তো সেইজন্য একটু মার্কআপ করতে একটু টাইম লাগতেছে। ওকে, তো বডি ট্যাগের ভিতর আমরা সব এলিমেন্ট গুলো লিখবো। h1 ট্যাগ লিখলাম, আমরা p ট্যাগ লিখলাম, আমরা ইমেজ ট্যাগ লিখলাম। এই তিনটা এলিমেন্ট কিন্তু আমাদের বেশি বেশি লাগে। আচ্ছা, তারপরে আরেকটা এলিমেন্ট আমাদের লাগে, সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ, তাই না? লিঙ্ক ট্যাগ লিঙ্ক ট্যাগ বলতে কিন্তু যে লিঙ্ক ট্যাগটা বুঝায় যে আমরা যে এক্সটার্নাল কোনো ওয়েবসাইটের সাথে যে লিংক করি সেই জন্য কিন্তু লিঙ্ক ট্যাগটা কিন্তু ইউজ করা হয় না। লিঙ্ক লিঙ্কের জন্য একটা ট্যাগ আছে, সেটাকে এইচটিএমএল এর ভাষায় বলা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে একটা ডবল ট্যাগ এবং এটা একটা একদম ছোট ট্যাগ, জাস্ট এ দিয়ে, তাই না? এবং এর ভিতর একটা অ্যাট্রিবিউটস আছে, সেটা হচ্ছে হাইপার রেফারেন্স বা HREF। এই হাইপার রেফারেন্সে কি থাকে, এর ভিতরেই আমরা লিঙ্কটা করি। ধরেন যে আমি একটা ফেসবুক লিখলাম। আমি যদি এই পেজটা যদি রিলোড করি, দেখেন যে এখানে একটা চলে আসছে। আচ্ছা, আমি ইমেজটা আপাতত বন্ধ করে রাখি। ইমেজটা আমি আপাতত কিভাবে বন্ধ করতে পারি? কমেন্ট করে, তাই না? কমেন্ট করার জন্য কি করা লাগে? লেস দ্যান অপারেটর, একটা এক্সক্লেমেটরি সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন এবং এরপর গ্রেটার দ্যান অপারেটর, এবং গ্রেটার দ্যান এর অপারেটরের আগে কি আবার দুইটা কি বলে হাইফেন দিতে হয়। এটা কিন্তু কমেন্ট করার নিয়ম। কমেন্ট করা বুঝেন না কেউ আছেন? থাকলে কিন্তু বলতে হবে বা আমাকে এফবিতে কিন্তু নক দিতে হবে। আপনাদের যেহেতু 6টা ক্লাস হয়ে গেছে,
সেহেতু আমি এইভাবে আগাচ্ছি, প্রত্যেকটা এক্সপ্লেইন করতেছি না ওইভাবে। ওকে, আমি চেক করে নিলাম, কেউ নেই যে এই কমেন্টস করা বুঝেন না, দ্যাটস ফাইন, গুড। তো কমেন্ট করে রাখলাম। তাহলে এখন যদি পেজটা যদি রিলোড করি, তাহলে এই যে আমাদের এই ট্যাগটা কিন্তু এই যে ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এখানে একটা আন্ডারলাইন চলে আসছে এবং এর উপর যদি আমি ক্লিক করি, এখন আপাতত কিছুই হচ্ছে না। এই এই ট্যাগটাকে যখন এর উপর ক্লিক করলে যখন অন্য কোথাও যাব, তখন এটাকে বলা যাবে যে অ্যাঙ্কর ট্যাগ কাজ করেছে বা লিঙ্কিংটা হয়েছে একটা কিছু, এরকম কিছু। তো এখানে যদি আমি দিয়ে দেই যে ফেসবুক না দিয়ে গুগল দিই, তাহলে আমরা যদি এই পেজটা যদি রিলোড করি এবং এই গুগলে যদি ক্লিক করি, তাহলে কিন্তু গুগলের ভিতর চলে যাওয়ার কথা। হ্যাঁ, গুগলের ভিতর কিন্তু আমরা চলে আসছি, তাই না? তার মানে Good evening. How can I help? আমরা একটা কিছু লিখেছি এবং সেটাকে লিংক করেছি একটা ট্যাগের মাধ্যমে, সেটা হচ্ছে এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। এবং অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউটস আছে এইচআরইএফ, এবং এই এইচআরইএফ এর এই ডাবল কোটেশনের ভিতর আমরা যে লিংকটা দিয়েছি সেই লিংকে ঢুকতে পারছি এই লেখাটাকে ক্লিক করলে। ব্যাপারটা যত ক্রিটিক্যালি নেবেন তত ক্রিটিক্যালি নেওয়া যাবে, আবার ইজিলি নিলে ইজিলিও নেওয়া যাবে। জাস্ট কি ফরম্যাট একটা, যে এ ট্যাগ, এ একটা ডবল ট্যাগ এবং তার একটা অ্যাট্রিবিউটস আছে। এই অ্যাট্রিবিউটস এর ভিতর আমরা যে লিংকটা দিব, সেই লিংকটা কাজ করবে হচ্ছে এই ট্যাগের যে ট্যাগের ভিতর, ট্যাগের মাঝখানে যে লেখাটা থাকে সেটাতে ক্লিক করলেই এই ট্যাগটা কাজ করবে বা এই লিংকিংটা কাজ করবে, হবে। তো এই অ্যাঙ্কর ট্যাগটাও কিন্তু আমাদের খুব ইউজ হয়, তার মানে থাকেই প্রত্যেকটা পেজেই কিছু না কিছু কাজ এই অ্যাঙ্কর ট্যাগে থাকে। আচ্ছা, মোটামুটি যদি এই চারটা ট্যাগ যদি আপনারা যদি বুঝে ফেলেন, এই চারটা ট্যাগ হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম টাইম কাজ হয়। তারপরে আর একটা ট্যাগের কাজ খুব হয়, সেটা হচ্ছে ডিপ ট্যাগ। আচ্ছা, এই ডিপ ট্যাগটা এখন বুঝবেন না, কারণ এখনো আমরা সেই রকম লেভেলে যাইনি যে এই ডিপের ভিতর কোনো কাজ করব। তো ডিপটা আমরা হয়তো পরে দেখব, যারা ডিপ পারেন তারা তো খুবই ভালো। ডিপ ট্যাগ থাকে, এটা খুব লাগে এখন। তারপরে আমাদের লাগে হচ্ছে সেকশন নামের একটা ট্যাগ। আমি যে ট্যাগ গুলোর নাম লিখে দিচ্ছি, এগুলো একটু বাসায় দেখবেন যে এই ট্যাগ গুলোর কাজ কি। সেকশন ট্যাগ, আচ্ছা। তারপরে আর কি কি ট্যাগ লাগে, কেউ কয়েকটা ট্যাগের নাম বলেন তো দেখি, আমাদের কি কি ট্যাগ আরো লাগতে পারে। লিস্ট ট্যাগ, বলেন। লিস্ট ট্যাগ, গুড। লিস্টের জন্য কি কি ট্যাগ আছে? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, হুম, ওয়েল ট্যাগ, ইউএল, যেটা অর্ডারের ট্যাগ, লিস্ট, তারপরে অর্ডার, হ্যাঁ। ইউএল, তারপরে তাহলে আপনারা যদি সবাই যদি ট্যাগ যদি দেখে ফেলতেন, যে ট্যাগ গুলো যদি সবগুলো ট্যাগ সম্পর্কে যদি কম বেশি যদি একটু একবার দেখতেন, তাহলে কিন্তু এখন কিন্তু এই অবস্থা হওয়ার কথা ছিল না। আমি জানি না আপনারা জানার পরও বলতেছেন না, এরকম নাকি নাকি আসলেই জানা নাই বিষয়টা কোনটা। যদি ট্যাগ গুলো সম্পর্কে এখনো যদি আইডিয়া না থাকে, তাহলে তো খুবই খারাপ, 6টা ক্লাস চলে গেছে আপনাদের। এখন আসলে আপনাদের যে হারে ট্যাগ বলার কথা, দেখা যাবে যে সবাই আনমিউট করে কম বেশি সবাই ট্যাগ বলার কথা, কিন্তু এইভাবে কি হবে?
কেউ W3 স্কুলের পেজটা ওপেন করেও তো ট্যাগগুলোর নাম বলতে পারেন। আচ্ছা, আপনাদের আমি আজকে সময় দিব, আপনারা কালকের মধ্যে ট্যাগ গুলো দেখেন সব, W3 স্কুল থেকে সবগুলো ট্যাগ দেখেন এবং ট্যাগ গুলো নিয়ে একটু কাজ করার ট্রাই করেন। এবং আপনাদের প্রিভিয়াস ট্রেনারের ভিডিও গুলো তো আপনাদের কাছে আছে, সে অবশ্যই ট্যাগ গুলো দেখিয়েছিল। সবগুলো ট্যাগ সে দেখায়নি? দেখাইছে তো। হ্যাঁ, সবগুলো ট্যাগ যেহেতু দেখাইছে, সবগুলো ভিডিও থেকে ট্যাগ গুলোর আইডিয়া নিয়ে ট্রাই করেন, ট্যাগ গুলো জি প্র্যাকটিস আচ্ছা। করেন। তাহলে তো একদিনে তো HTML শেষ করা যাচ্ছে না। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নেই। আচ্ছা, আগের যে ক্লাসগুলো হয় না ওইগুলা কি মানে অফ ডে যাবে না? ওইগুলো টপ ডে। তাহলে এই যে 2 তারিখ থেকে আমি দিলাম আজকেরটা, আর বাকিগুলা তাহলে অফ ডে, আর বাকিরা দেয় নাই, দিবে হয়তো। আচ্ছা, আপনারা আপনাদের প্রেজেন্ট আপনারাই দেন আপনাদের ব্যাচে? জি, যে যে আসে স্যারের সাথে বলে পরে দিতে। আপনাদের আপনাদের এই সিস্টেমটা বন্ধ করতে হবে। আপনাদের কি এই ফাইলের অ্যাক্সেস দেওয়া আছে নাকি? জি, আমাদের কাছে তো আছে। আচ্ছা, আমি স্যার ওটা ক্লাসে দেখে ভালো মতো দেখে যে কে আছে কে নেই, দেখে তারপরে এই করছে আর কি। আমি ক্লাসে অ্যাটেন্ডেন্স দেখেই নিব, সমস্যা নেই। আমি তো নিউ, এজন্য আমার কাছে অ্যাক্সেসটা নাই ভাই। আচ্ছা, আপনাদের অ্যাক্সেস আমি দেখতেছি, অ্যাক্সেস দেওয়া যাবে না। উম, আমার সিরিয়াল নাম্বারটা জানি না কত। আচ্ছা, কে সিরিয়াল নাম্বার কে কে জানেন না বলেন তো? আমি জানি না, আমি আজকে নিউ। আবু বকর সিদ্দিক। আমি জানি না। এমডি সিদ্দিক নামে আছি আমি। আচ্ছা, আপনাদের নেম লিস্ট আমি দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে সিরিয়াল বের করে নেবেন। আচ্ছা স্যার, বলতেছিলাম আমাদের তো মানে আগে যিনি ছিলেন মেন্টর, ওনার নিজস্ব মানে নিজে তৈরি করা মানে গ্রুপ ছিল, ফেসবুক গ্রুপ ছিল। ওইখানে মানে সবকিছু জানাই দেওয়া হয়তো, মানে ওনার যা প্রয়োজনীয় দেওয়ার থাকতো শেখার জন্য ওই জায়গায় দিত আর কি। আপনি কি হুম নতুন হুম করে কি করে নেবেন নাকি আপনি আপনারা একটা গ্রুপ খোলেন, আগের মেন্টর নতুন করে? যেহেতু আছে ওখানে, আর তার মানে উনি তো আর নাই আমাদের সাথে, ওই ওই জায়গায় কাজ করা ঠিক হবে না। আপনারা একটা গ্রুপ খুলে নেবেন, নিজেরা খুলে আমাকে অ্যাড করে দিবেন জাস্ট। আর SMS গ্রুপটাতে কিন্তু স্যার আছেন।
এটাও কি আপনি নতুন করে করার কথা বলেছেন? না না না, চ্যাট গ্রুপ করতে হবে না। চ্যাট গ্রুপে আমি কথা বলে নিব ওনার সাথে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এই লিস্টটা আপনাদের দিয়ে দিচ্ছে, আপনারা একটু ই করে নেবেন। উম, এইখান থেকে সবাই এটা লিখে ই করে নেন, নামটা দেখে আইডি, রেজিস্ট্রেশন আইডিটা নিয়ে নেন। আর আমি আপনাদের এখন প্রেজেন্ট নেই দেখে। স্টুডেন্ট, এত স্টুডেন্ট তাও এত অ্যাবসেন্ট। আচ্ছা, ওকে। জয়দেব হালদার আছেন? মিলন রায়, রায় না রয়। তারপরে সোহানুর রহমান সোহান, তারপরে নাইমুর রহমান, সজীব হোসেন স্বাধীন। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? স্যার আমরা যে জি স্যার। কজন আমরা যে কজন উপস্থিত আছি তাদের যদি প্রেজেন্ট দিয়ে বাকিগুলো অ্যাবসেন্ট দিয়ে দিলে হতো। না, আমি কষ্ট করি একটু, সমস্যা নেই। কৌশিক হালদার, আপনি তো দিয়েছেন। তারপরে আবু তাহের মেজবা, আমিনুল ইসলাম, সাইদ মাহমুদ হাসান, আরিফ সর্দার, সাইফুল ইসলাম, মোস্তফা কামাল, আশিকুর রহমান, মোস্তফা কামাল আর একজন না, মোস্তফা কামাল আর একটা দেখলাম না। মোস্তফা কামাল আছেন? তারপরে এটা কি হোজাইফা নাকি হোজেফা, এরকম কিছু। হোজেফা আছেন? আসাদুল ইসলাম, সুপ্রিয় দাস। আসাদুল ভাই আছেন এই জায়গায়, ওনার মাইক্রোফোনের বলতে সমস্যা হয় তো। ও আচ্ছা, সুপ্রিয় দাস, কামরুল হাসান সজল। আপনাদের প্রথম দিন কি অনেক প্রেজেন্ট ছিল, নাকি প্রথম দিন থেকে এরকম? অনেকগুলা প্রথম দিন থেকে এরকম। প্রথম দিন থেকে আমরা এই আহ, যে 5-6 জন, 2-3 জন। আমরা আমি আমার যে প্রিভিয়াস ব্যাচ এক্সপিরিয়েন্স গুলো সেগুলো অনেক ভালো। 20-30 জন তো থাকেই সব সময়, আর বেশি স্টুডেন্ট না হলে ওইভাবে মজা পাওয়া যায় না। লিঙ্কন ধার, ধর ধর লিঙ্কন ধর, ফয়সাল হাসান,
কাউসার হোসেন, শফিকুল আহসান ইমন, হাসানুর রহমান রানা, এরা প্রথম থেকেই নেই। আচ্ছা, আসলে স্যার আমরা তো অ্যাপ্লাই করছিলাম 2020 সালে শেষের দিকে, মানে 4-5 মাস আগে। এই জন্য হচ্ছে 21 সালে এসে ক্লাস করতেছি, তো এই জন্য হচ্ছে একটু 20 সালের শেষে অ্যাপ্লাই করেছেন? না না না, শেষে না। হ্যাঁ, শেষে শুরুতে? করতেছি। হ্যাঁ, শুরুতে না, একটু 2-3 মাস আগে, মানে লেন্দি হয়ে গেছে নাকি? জি জি। আচ্ছা, ইশতিয়াক আহমেদ, তারপরে আব্দুল্লাহ আল আকাশ তো দিয়েছেন, তারপরে আরমান হোসেন, আদিব, তাজিব, শহীদুজ্জামান তাজিব তাজিব, তারপরে চন্দন কুমার সেন, সবাই নাই। ইশরাত পারভিন মেটি, এস এম আসিফ ইকবাল, মিম, জাহিদ হায়দার, উনি তো আছেন মনে হয়। জি স্যার। হ্যাঁ, আনিসুর রহমান বিপ্লব। আচ্ছা, তাহলে টোটাল 4 জন। আমার নামটা তো আসেইনি। ভাই আমার নামটাও নাই এখানে। আপনার নাম নেই? না জি ভাই, না, এখানে আমার নাম নেই। আপনাকে কি ক্লাসের লিংক মেইল স্যার করা ওনারা হয়েছিল? যে মিনহাজ নামে কালকে ক্লাস লিংক দেওয়া হয়েছে। ইমেল করছিল, কল দিছিল। আচ্ছা, স্যার ওরা নতুন জয়েন করছে সেজন্য নাকি? আপনাদের তাহলে তো ঠিকঠাক আছে নাকি? এখানে 38টা, এই লিস্টের সব নামই তো এখানে আসছে। আচ্ছা, আমি কথা বলবো নি যে যাদের আপনার আপাতত নামটা দিয়ে প্রেজেন্ট দেন। কার কার আসেনি নাম বলেন তো? এমডি সিদ্দিক, আবু বকর সিদ্দিক। জি, আবু বক্কর নাকি BKAR। BKAR সিদ্দিক। BA না, মানে বি এর পরে এটা নাই, BKAR। ঠিক আছে, দেন যে কোনো, পরে দেখা যাচ্ছে। এই নামটাই আপনার সার্টিফিকেটে আসবে, জি ভুল জি, দিলে এটা হবে না। আচ্ছা, এটাই থাক। আবু বক্কর, আপনারটা আমি আজকে থেকে শুরু করলাম। মাহমুদুল ইসলাম। স্পেলিং বলেন। মাহমুদুল ইসলাম সাগর। মাহমুদুল আচ্ছা, আপাতত রাখতেছি, আমি রেজিস্ট্রেশন নাম্বার দেখি। অনেকেই আসলে পরে দেখা যায় যে ব্যাচে স্টুডেন্ট না থাকার কারণে আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 41 65 38। আচ্ছা, আমি এটা কালেক্ট করে বসাবো, কারণ হতে হবে, কারণ এটা হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে ক্লাসে জয়েন নেই, সেহেতু ব্যাকআপ স্টুডেন্ট হিসাবে নতুন স্টুডেন্ট অ্যাড করা হয়। তো আপনাদের অ্যাড করতে এটা কোঅর্ডিনেটরের মাধ্যমে অ্যাড হয়, যেহেতু প্রেজেন্ট নেওয়া দরকার সেহেতু আমি অ্যাড করে দিলাম। তো কোঅর্ডিনেটর দেখে তারপরে ফাইনালি অ্যাড করবে। আচ্ছা, আপনাদের তাহলে ইনিশিয়াল অবস্থা বলবো যে যারা নতুন আসছেন আজকে তাদের বলেন তো, তারা কেমন জানেন ওয়েব সম্পর্কে?
কেউ কি অল্প আছেন? কিছু জানি আর কি, HTML কিছুটা জানি। বেশ, তাহলে তো ভালো। আর কেউ আছেন যে একদমই জানেন না? ব্যাপারটা হচ্ছে যে আপনাদের আমি যতদূর জানি টোটাল 6টা ক্লাস হয়েছে। তো সেই রিসোর্স অনুযায়ী আপনাদের অলরেডি HTML CSS কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আমি কালকে ফোন পেয়েছি, ফোন পেয়ে ক্লাস লিংক পেয়েছি ইমেইলে, এবং আজকে জয়েন করেছি। হুম হুম আচ্ছা, তাহলে আমাদের প্রথম থেকেই শুরু করতে হবে, তাছাড়া এইভাবে হবে না। কারণ হ্যাঁ আমারও ভাই। টাইম নষ্ট হবে, আপনাদেরও সমস্যা হবে। আমি যদি আপনাদের ক্লাস নিলাম, এক্স্যাক্টলি আপনারা কিছুই বুঝলেন না, কিছুদিন পরে চলে গেলেন, যে না হইলো না, তাহলে আপনারও টাইম নষ্ট হলো, আমারও টাইম নষ্ট হলো। হয়তো আমি কিছু স্যালারি পেলাম, আসলে তেমন কাজে লাগবে না। তো তাহলে আমাদের যারা অলরেডি পারেন, যারা 6টা ক্লাস অলরেডি করেছেন, তো তাদের একটু ধৈর্য ধরতে হবে। আমরা একটু শিখে আগাবো। তো আজকে আমরা যদি ডে 1 ধরি, তো ডে 1 এর ভিতর যদি ধরি, তাহলে কিন্তু অনেক কিছুই প্রায় শিখে ফেলছি ডে 1 এর মধ্যে। তো আমি আপনাদের একটু কষ্ট দিব যে আপনারা একটু দায়িত্ব নেন, আপনারা HTML এলিমেন্ট গুলো অন্তত সবগুলো দেখেন, HTML কি কি এলিমেন্ট আছে। আর আমি অবশ্যই অবশ্যই কালকে HTML এর উপর টোটালি একটা ক্লাস নিয়ে নেবনি, ফুল HTML এর বিষয়ে, যে HTML এ কি কি আছে, কতগুলো ট্যাগ আছে, কিভাবে কাজ করে আমি দেখাই দিবনি। আর আপনারা প্লিজ নিজেরা একটু ট্রাই করেন, HTML দিয়ে W3 স্কুলটা ফলো করেন, দেখেন যে এখানে কিভাবে কিভাবে আছে। যে HTML এ গেলে HTML এ গিয়ে HTML ইন্ট্রোডাকশন থেকে শুরু করবেন একদম। HTML টা কি, অনেকে বলে HTML টা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিনা, আসলে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিনা, নাকি কোন টাইপের ল্যাঙ্গুয়েজ, এগুলো একটু চেক করবেন। এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিলেন। HTML এর এডিটর কি কি আছে, কোনটা আমরা ইউজ করতে পারি, আহ তারপরে HTML এর বেসিক, এখান থেকে শুরু করেছে, এখান থেকে কিছু আপনারা দেখেন আজকে। আমি হয়তো কালকে আপনাদের একদম প্রথম থেকে শুরু করব, HTML ট্যাগ গুলো সবগুলো দেখিয়ে দিব। আর যারা অলরেডি পারেন কালকেও কি কিছুটা, সেম টাইমে ক্লাস হবে? 2টা থেকে 6টা ক্লাস, অবশ্যই অবশ্যই, তার মানে 2টার 5 মিনিট আগে থেকে জয়েন করার ট্রাই করবেন, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, মাত্র 200 ঘন্টায় অনেক কিছু শিখতে হবে। দ্যাটস নট এনাফ। আচ্ছা, আর আপনারা আমার সম্পর্কে, আমার স্লাইড, আপনারা হয়তো আমার সম্পর্কে তেমন জানেন না। কারো কাছ থেকে শেখার আগে কিন্তু তার সম্পর্কে জেনে নেওয়া ভালো, তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে। উম আচ্ছা, আমার স্লাইডটা যে কই, আমার নিজের ডকুমেন্টেশন স্লাইড, আপনাদের সিম্পল কিছু আইডিয়া দেই যে আমার সম্পর্কে। আমার নামটা সুজন, ঠিক আছে, সুজন কুমার দে, ফুল নেম। তো দে টাইটেলটা অনেকটাই আনকমন, অনেকে হয়তো আজকেই প্রথম শুনলেন। কেউ আছেন নাকি যে প্রথম শুনলেন দে টাইটেলটা? জি, আমি আছি। না, হ্যাঁ, ডে টাইটেল শুনেছি। আমি আজকে আচ্ছা, দে টাইটেলটা অনেকে হিন্দুদের ভিতরেও আনকমন। জি। ওকে, একটু মিউট করেন জাহিদ ভাইয়া।
আচ্ছা, তো আমি কি করি বা আসলে এরকম বলার মতো কিছু না, তারপরেও আমি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আছি মোটামুটি 2013 থেকেই। 2013 থেকেই আমি ট্রাই করতেছি যে কম্পিউটার নিয়ে কিছু একটা করার, যে কম্পিউটার নিয়ে কোনো কাজ টাজ করতে হবে এরকম। আর আমার এসএসসি ইয়ারও 2013, এসএসসির পরে আর কি শুরু। আমার থেকে বড় কে কে আছেন 2013 আগে এসএসসি বলেন তো? 2011। ওকে, আর আর কেউ আছেন? আচ্ছা, তো এজ ডাজেন্ট ফ্যাক্ট যে আপনি আপনার ছোট কারো কাছ থেকে শিখতে পারবেন না, বা আপনার থেকে কম ছোট, তার মানে প্রায় সেম সেম, যে তার কাছ থেকে শিখতে পারবেন না এরকম না কিন্তু বিষয়টা। আমরা সবাই সবার কাছ থেকে কম বেশি কিন্তু কিছু শিখতে পারি। এবং কি বলবো, যে এটা আসলে চারপাশের এনভায়রনমেন্ট থেকেও অনেক কিছু শেখা যায়। তো সবাই সেটা ট্রাই করবেন, যে নিজে যতটুকু জানেন ততটুকু একজনকে দেয়ার, আবার আহ, সবার কাছ থেকে পজিটিভলি কিছু নেয়ার, যে তার কাছ থেকে যেন আপনি কিছু নিতে পারেন। আসলে সবার কাছেই না কিছু দেয়ার আছে। দেখবেন যে সিম্পল রিক্সা চালক, রিক্সা যে চালায়, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা হয়তো অনেকেই আছে যে যারা আহ, অনেক বড় ব্যবসায়ী বা অনেক বড় পেশাজীবী, ধরেন যে একটা ডাক্তার বা বড় ইঞ্জিনিয়ার, সে ডাক্তার রিক্সা চালককে কি বলে, এই যাবি নাকি, বা এই রিক্সা, এই ধরনের কথা বলে, তাই না? যে উম, কি বলে রিক্সাওয়ালাকে, যে এই ওই যাবি নাকি। আপনি করে রিক্সাওয়ালাকে খুব কম লোক বলে আমি দেখি, যারা অন্তত বড় পেশাজীবী আছে। তো এটা কিন্তু একটা রুরাল, যে আপনাকে অচেনা মানুষকে কিন্তু আপনি করে বলতে হবে। সে যতই ছোট মানুষ হোক, যতই বড় মানুষ হোক, আবার যতই নিম্ন পেশাজীবী হোক আর যতই উচ্চ পেশাজীবী হোক, আপনি অচেনা মানুষকে কখনোই তুই তুমি করে বলতে পারবেন না। আপনাকে প্রাথমিক পর্যায়ে অবশ্যই আপনি করে বলতে হবে, পরিচয় হয়ে গেলে তখন হয়তো হ্যাঁ তুমি করে শুরু করতে পারেন। তো এই বিষয়টাও সিম্পল শেখার আছে। তো এটা একটা এক্সাম্পল যে চারপাশ থেকে আমরা কত কিছু শিখতে পারি। আচ্ছা, তারপর 2013-তে আমার এসএসসি, এবং 2013-তে আমি ডিপ্লোমাতে ভর্তি হয়েছিলাম যশোর পলিটেকনিকে। আপনাদের ওইদিকেই তো, ঝালকাঠি, আহ ঝালকাঠি আর বাগেরহাট মনে হয় পাশাপাশি, তাই না? জি, এটা পাশাপাশি ওনাদের। আপনার হ্যাঁ বাড়ি হ্যাঁ, কি ইয়াতে যশোরে? না না না, আমার বাসা যশোরে না। আমি যশোরের থেকে ডিপ্লোমা করেছি, আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ চিনেন কে কে? সিরাজগঞ্জ চিনি, গিয়েছি। হুম হুম, আমার বাসা সিরাজগঞ্জ। আর এসএসসির পরে আমি ডিপ্লোমা ভর্তি হয়েছিলাম যশোরে, টেলিকমিউনিকেশনে আমি ডিপ্লোমা করেছি। টেলিকমিউনিকেশন, ওকে। টেলিকমিউনিকেশন অনেকটা রেয়ার সাবজেক্ট, এই সাবজেক্টটা খুবই কম দেখা যায়। বাংলাদেশেও প্রায় 3টা পলিটেকনিকে, মাত্র মাত্র 3টা পলিটেকনিকে এই সাবজেক্টটা আছে। আপনাদের যশোর একটা, টাঙ্গাইল একটা, আর একটা শরীয়তপুর, একটা কম্বো মিক্সড সাবজেক্ট, যেটা কম্পিউটার সায়েন্স প্লাস ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর কম্বিনেশন একটা সাবজেক্ট। সময় 4 বছর আর কি যশোরে ছিলাম। আর এটাতে কি বলবো, এটা পড়ার সময় আমি মূলত পেইন ফিল করি হচ্ছে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এ, যে ভালো লাগতো না, পছন্দ হইতো না ওই দুইটা সাবজেক্টকে। তো তারপরে আমি ডিসিশন নেই যে আমি কম্পিউটার সায়েন্সে বিএসসি করব। তো 2018-তে বিএসসি ভর্তি হই, আর বিএসসি এখনো রানিং, নাও থার্ড ইয়ারে আছি। বিএসসি করতেছি সিএসসি তে
সিটি ইউনিভার্সিটিতে আছি, এখনো গ্রাজুয়েশন শেষ হয়নি। আর আর এর মধ্যে এটা গেল এডুকেশন ব্যাকগ্রাউন্ড। আর এর মধ্যে ফ্রিল্যান্সিং এ তার মানে সেই এসএসসির পর থেকেই ট্রাই করা তার মানে শুরু হয়েছিল। ফার্স্টে এসইও দিয়ে ট্রাই করেছিলাম 2013-তে, এসইও শিখবো। তো তখন এসইও শেখা শুরু করি। এসইও শেখা শুরু করার পর এসইও যেটাই শিখি সেটাই দেখি যে পরবর্তীতে এসইওর আপডেট এসে যে তার মানে যেটা শিখি সেটা দেখি যে মার্কেট প্লেসে ওই ডিমান্ডটা কমে যাচ্ছে, এরকম লাগতো। মানে নতুন নতুন কাজ শিখতাম। তো তখন এই প্রবলেমটা ফেস করি, তখন আমি ডিসিশন নেই যে এসইও শিখবো না। এসইও না শিখে আমি ওয়েবে হয়তো শিখবো বা গ্রাফিক্স শিখবো। কিন্তু গ্রাফিক্স শিখতে গেলে কি প্রবলেমটা হইলো যে গ্রাফিক্স শিখতে গেলে আহ আমার প্রবলেম ছিল হচ্ছে যে পিসি সেরকম ভালো ছিল না, পার্সোনাল ল্যাপটপ যেটা, যে খুব ভালো ছিল না, গ্রাফিক্স এর জন্য এলিগেবল না। সেই জন্য ওয়েবে চলে আসি। আর এছাড়াও গ্রাফিক্সে যারা কাজ করে তাদের দেখবেন যে কি বলে এটা, যে তাদের অনেক কিছু জানতে হয়, কালার কম্বিনেশন বা চয়েসটা ভালো হতে হয়। কারণ ক্লায়েন্ট আপনাকে নিজেই বলতে পারবে না যে কি ধরনের ডিজাইন তার লাগবে, জাস্ট একটা হয়তো একটা ধারণা আইডিয়া দেবে, আপনি কিন্তু তাকে সেই বেস করে কিন্তু আপনাকে কাজ করে দিতে হবে, এবং ক্লায়েন্টের সেটা পছন্দ হলে তারপরে সেটা আপনি সেই কাজটা অ্যাকসেপ্ট হবে। তো আমার আমার মনে হয় যে আমার কাছে নিজের কাছে মনে হয় আমার চয়েস এতটাও ভালো না যে গ্রাফিক ডিজাইনে ভালো করতে পারবো। এইসব ব্যাপার নিয়েই পরে ওয়েব ডিজাইন শুরু করি। ওয়েব ডিজাইন শুরু করি 2015-র দিকে ওয়েব ডিজাইনের কাজ শুরু করি। কিসের মাধ্যমে? আইটি বাড়ির মাধ্যমে। আইটি বাড়ির নাম জানেন কেউ? হ্যাঁ আইটি বাড়ি জি, ওইটা থেকে শেখা প্রথম। হ্যাঁ হ্যাঁ, জি জি আইটি বাড়ির কোর্স থেকে শুরু করি যে শিখবো। পরে আইটি বাড়ি থেকে শুরু করার পরে অনেক কঠিন লাগতো, এইচটিএমএল এইসব ট্যাগ মাথায় থাকতো না, মনে হয়তো এই এই আমার দ্বারা সম্ভব না। তো তারপর আর কি আমাদের টেলিকমিউনিকেশন পড়ার সময় একটা সাবজেক্ট আসছিল, সেটা হচ্ছে মাল্টিমিডিয়া এন্ড ওয়েব ডিজাইন। তো ওই সাবজেক্টটা পড়ার সময় দেখছি যে আমি ভালোই করতেছি ওয়েব ডিজাইনের। টিউটোরিয়াল আগে দেখা ছিল ওই সাবজেক্টে, বেশ ভালোই কাজ করলাম, প্রজেক্ট করলাম। তো তারপরে বিষয় হলো যে কি হলো, আমাদের ডিপ্লোমার পরে একটা ইন্টার্নি করতে হয়। আপনাদের মধ্যে কেউ কি আছেন ডিপ্লোমা করেছেন বা করেন? না, ইচ্ছে ছিল। জি স্যার, আমি আছি। তারপর আর কি আমি ডিপ্লোমাতে ওই ওয়েব ডিজাইন সম্পর্কে ভালো আইডিয়া পাওয়ার পর আমার ফুললি মনে হলো যে না, ক্যারিয়ারটাকে এদিকে নেওয়া যায়। তো ইন্টার্নি করতে হয়। এই ইন্টার্নিটা আমি ওয়েব ডিজাইনের উপর করেছিলাম, সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি থেকে। ক্রিয়েটিভ আইটির কথা কেউ শুনেছেন? জি। হুম। তো ক্রিয়েটিভ আইটিতে ইন্টার্নি করি, আর সেই থেকেই মূলত ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু। কিন্তু এর মধ্যে যে আমি কোনো ট্র্যাকে কাজ করিনি তা না, এর মধ্যে আমি কাজ করেছি। বড় ভাই বলতে যে একটা জিনিস আছে, সেই বড় ভাইদের সাথে তারা বিভিন্ন কাজ পেত, সেই কাজের সাব কন্ট্রাক্ট সেগুলো আমি করতাম, বা ডাটা এন্ট্রি কাজ করতাম। তার মানে কাজের নেশা ছোট ওই প্রথম থেকেই ছিল, 2013 থেকেই। ডাটা এন্ট্রি কাজ বলতে ধরেন ফেসবুক অ্যাকাউন্ট খোলা, এই রিলেটেড কাজ করেছি। একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললে 4 টাকা পাওয়া যেত তখন, 2015-র দিকে। হুম এইগুলা হুম করতাম। তারপরে জিমেইল অ্যাকাউন্ট খোলা বা এই যে এক্সেলে ডাটা এন্ট্রি, এগুলো এগুলো টুকটাক করতাম। কিন্তু মার্কেট প্লেসে আসা হয়নি তখনও। তারপরে 2018-র দিকে আমি মার্কেট প্লেসে শুরু করি। তো মার্কেট প্লেসে শুরু করার পরে বেশ ভালোই সাড়া পাচ্ছিলাম। আর এর ভিতর আমার শেখা কখনোই, তার মানে আমি কখনোই মনে করি নাই যে আমার শেখাটা
এখন কিছু পারি বা খুব ভালো পারি এরকম কখনো মনে হয় নাই। কন্টিনিউয়াস শিখতে হয়েছে এবং শিখেই যাচ্ছি কন্টিনিউয়াস। আর পাশাপাশি বিভিন্ন ট্রেনিং সেন্টারেও জব করা হয়েছে। আপনারা হয়তো নাম শুনেছেন, ঢাকায় যারা থাকেন এসআর ইনস্টিটিউট অফ ডিজাইন যেটা ধানমন্ডিতে, ক্রিয়েটিভ স্যাফার, বিভিন্ন ট্রেনিং সেন্টারে সেমিনার নেওয়া হয়েছে মার্কেট প্লেস বিষয়ে। যেহেতু আপওয়ার্ক নিয়ে আমি মূলত বেশি কাজ করি, আপওয়ার্কে টপ রেটেড হিসেবে আছি এখন পর্যন্ত। 2018 থেকে শুরু, এখনো টপ রেটেডই আছে। আর আমার সম্পর্কে আরো জানতে চাইলে সুজন কুমার দে লিখে গুগলে সার্চ করলে আপনারা ইনফরমেশন পাবেন। আমার ফুল নেমটা ধরে সার্চ করতে হবে, তাহলে হয়তো লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক পেজের লিংক, আপওয়ার্ক প্রোফাইলের লিংক সবগুলোই পাওয়া যাবে। ফাইবারে আমি তেমন একটা ভালো করতে পারি নাই। ফাইবারে সমস্যা হয়েছে, কোনো অ্যাকাউন্ট বুস্ট করলেই আমি পরে ফাইবার থেকে ডিসেবল হয়ে যেতাম, কারণ মাল্টিপল অ্যাকাউন্টের জন্য কনফ্লিক্ট হতো। কারণ আমি দেখা যাচ্ছে ঢাকায় যেখানে থাকি সেখানে শেয়ার আইপি ইউজ করতে হয়, এজন্য একটু প্রবলেমে পড়তে হয়। আবার আমার রুমে যারা থাকে তারাও ফাইবারে কাজ করে, তো একই আইপি যে কোনো সময় কনফ্লিক্ট হলে আমি এই সমস্যায় পড়ি। হয়তো অনেকেই বুঝতেছেন না যে আসলে সমস্যাটা কি। আহ আমরা যখন ফাইবার নিয়ে ক্লাস করব, যখন আপওয়ার্ক নিয়ে ক্লাস করব, তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি বলা যায় যে বেশ কিছুদিন ধরে আছি এই ট্রেনিং এর পেশায় এবং ফ্রিল্যান্সিং এর সাথেও। তো আমি আশা করি যে আমার কাছ থেকে আপনারা ভালো কিছু পাবেন, এবং আগের এলইডিপি ব্যাচ গুলোতেও অনেক ভালো কিছুই তারা পেয়েছে এবং অনেকে খুব ভালো কাজ করতেছে এখন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, আমি কি করতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা, আমাদের এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট হুম। সাথে কি আর কিছু শেখানো হবে, যে পাইথন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আমরা এইচটিএমএল সিএসএস শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, তারপরে সরি ডিসকানেক্ট হয়ে হ্যালো। গেছিল। শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি। আমাদের মেইন ফোকাস থাকতে হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে। আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের মাধ্যমে মার্কেট প্লেস থেকে কাজ তার মানে আনার বেশি ট্রাই করব, কারণ মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস নিয়েই কাজ বেশি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতে শিখতে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে ঢুকবো, এবং থিম ডেভেলপমেন্টে আমরা বেসিক পর্যায় পর্যন্ত দেখবো, অ্যাডভান্স পর্যায়ে হয়তো যাওয়া সম্ভব হবে না। আর ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডেভেলপমেন্টেরও বেসিক আমরা দেখবো। আর ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডেভেলপমেন্ট পর্যন্তই আমার সীমাবদ্ধতা। আমি ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডেভেলপমেন্ট অ্যাডভান্স জানিও না, তো সেখানে তো প্রশ্নই আসে না। তো আমরা মোটামুটি থিম ডেভেলপমেন্ট পর্যন্ত একটা ভালো পর্যায়ে চলে যাব। আচ্ছা, আচ্ছা। একটা কথা বলে রাখা হলো যে আমাদের এই জায়গায় অনেকে আছে যে মানে অ্যাকাউন্ট আছে ফাইবারে, যেমন আমার আছে। হুম হুম। ও মানে ওয়ার্ডপ্রেস নিয়ে আছে আমারটা। আচ্ছা, এখন মার্কেট প্লেস রিলেটেড স্ট্র্যাটেজি গুলো যখন আমরা মার্কেট প্লেস রিলেটেড ক্লাসগুলো করব, তখন এই বিষয়ে তার মানে ডিসিশন নেওয়া যাবে, বা আপনারাও ডিসিশন নিতে পারবেন যে আপনাদের মার্কেট প্লেসের কার কার অ্যাকাউন্ট এখন খোলা দরকার, বা কার কার আছে, কার কারটা ডিলিট করতে হবে, ডিলিট করে নতুন করে শুরু করতে হবে। এরকম আগের ব্যাচের একজন স্টুডেন্ট আছে, উনি প্রায় তার মানে উনি ওয়েব ডিজাইন প্রায় জানেই, ওয়ার্ডপ্রেসও জানে মোটামুটি, ভালো এক্সপার্ট উনি, কিন্তু উনি ভালো করতে পারতেছিল না, মার্কেট প্লেসে কোনো কাজ পাচ্ছিল না। তো ওনাকে ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করতে বলে, যে ডিলিট করে আমাদের সাথে অ্যাকাউন্ট খোলায়, এখন সে লেভেল 2 সেলার হিসেবে আছে, ফাইবারে আছে। ইউনুস নাম, আপনাদের আপনাদের লট 5 এরই সাতক্ষীরার স্টুডেন্ট। এরকম অনেকেই আছে যারা তার মানে আমাদের সাথে আমি বিশেষ করে যেভাবে আপনাদের স্ট্র্যাটেজি গুলো শিখাই
সেগুলো আপনারা যদি ফলো করেন অবশ্যই কাজ হবে আর কাজ পাবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের প্রথম দিকের কাজগুলো একটু কঠিন মনে হতে পারে। যারা নতুন আছেন, যারা হয়তো HTML কখনো করেন নাই বা ওয়ার্ডপ্রেস করেন নাই, আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাব তখন হয়তো মনে হবে যে বিষয়গুলা কঠিন। কিন্তু মাত্র 2-1 দিন প্র্যাকটিস করলে কিন্তু বিষয়গুলা কিন্তু সহজ হয়ে যায়। কিন্তু যতদিন না ধরবেন ততদিন দেখবেন যে কঠিন কঠিনই লাগতেছে। আবার অনেকের কাছে আছে যে এই HTML CSS অনেকটা জটিল লাগে, ওয়ার্ডপ্রেস সহজ লাগে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের স্টুডেন্ট গুলা ঝরে পড়ে কখন, এই ফার্স্টের দিকে যখন আমি HTML CSS ক্লাস নেই তখন অনেকে ঝরে পড়ে। এইগুলো তাদের মাথায় ঢুকে না বা মনে থাকে না, সেই জন্য না এই আর আমার দ্বারা হবে না। কিন্তু সে যদি একটু ধৈর্য ধরে কষ্ট করে যদি প্রায় 8-10টা 12টা 15টার মতো যদি ক্লাস করে ফেলে, তারপর যখন আমরা ওয়ার্ডপ্রেস শুরু করি তখন সে রিল্যাক্স হয়ে যায়। তো ও কাজ এত সহজ, এত সহজে আমরা তার মানে ওয়েবের কাজগুলো করতে পারি, বা এই ছোট্ট কাজের জন্য এত ডলার ইনকাম সম্ভব। তখন কিন্তু তাদের মধ্যে তার মানে তখন আর কেউ ঝরে পড়ে না, ব্যাচ থেকে দেখা যায় না যে খুব একটা ঝরে পড়তেছে। তো ফার্স্টের দিকে স্টুডেন্ট গুলো দেখি বেশি ঝরে পড়ে যায়। তো আপনাদের জন্য সেটাই অ্যালার্ট যে কেউ ঝরে পড়বেন না। যারা আছেন, এই 5 জন আছেন, 5 জন অন্তত থাকেন, দেখেন যে শেষ পর্যন্ত কি হয়, কতটুক কাজ আপনারা করতে পারেন। তারপরে আরেকটা বিষয় যে কোনো কিছু নিয়ে সমস্যা হলে সেটা নিয়ে বসে থাকা, যে অনেকে আছে যে হেজিটেশন ফিল করে যে না কার হেল্প নিব বা এটা আমার দ্বারা হবে না, এইগুলো করা যাবে না। আপনি হেল্প নেন, আপনার ব্যাচে হেল্প নেন, ব্যাচের গ্রুপে হেল্প নেন। কোনো জায়গায় কোনো সলিউশন না হলে আপনি আমাকে বলেন, বা আমাকে দ্বারা যদি এরকম হয় যে না এই টিচারের কথা আমি আসলেই বুঝতেছি না, আপনি ইউটিউব দেখেন। ইউটিউবে অনেক অনেক রকম টিউটোরিয়াল, একই জিনিস আমি যেটা পড়াচ্ছি সেটা অনেক অনেক ভাবে বুঝাইছে। সবার কথা যে সবাই বুঝবে বিষয়টা কিন্তু এরকম না। তো সেগুলো আপনি ফলো করতে পারেন। আমাকে নিয়ে একান্তই এরকম কোনো যদি সমস্যা হয় যেটা যে আপনি আসলে কিছু বুঝেন না, আপনি হয়তো আরো ভালো ট্রেনার পেলে বা অন্য কোনো ট্রেনার পেলে আপনার ভালো হতো, সেটা কোঅর্ডিনেটরের সাথে শেয়ার করেন। কিন্তু কোনো কিছু নিয়ে বসে থাকা যাবে না। বসে থাকলে কি আপনার ফেইলারের জন্য দায়িত্ব আপনিই নিবেন। আমি তো এখান থেকে শিখাচ্ছি, শিখিয়ে হয়তো ব্যাচ স্লিপ করলে আমি কিছু পেয়ে যাব, কিন্তু আপনি কি পাইলেন? আপনার অর্জনটা আপনাকে নিজেই করে নিতে হবে। আবার অনেক কিছু আছে যে ট্রেনার হয়তো জানে, কিন্তু ট্রেনার আপনাকে আপনাকে বলে নাই, আপনাকে শিখায় নাই। সেই জিনিসটাও কিন্তু ট্রেনারের কাছ থেকে বের করে নেওয়ার দায়িত্ব আপনারই। হয়তো আমি আজকে অনেকগুলো ট্যাগ দেখাইলাম, একটা ট্যাগ আপনি দেখলেন যে স্যার তো এটা দেখায় নাই, আবার এটার কাজও আমি পারি না, সেটা সেটা আমাকে বলতে হবে যে স্যার আপনি এই ট্যাগটা যদি দেখাইতেন, ওটা যদি আমি যদি জানা থাকে তাহলে আপনাকে দেখাবো, যদি না জানা থাকে তাহলে আমি দেখে শিখে তারপর আপনাকে জানাবো। তো এই জিনিসগুলো নিজেদের মধ্যে আনতে হবে। আহ আর কি, আর বিশেষভাবে কিছু বলার নাই। সবার জন্য আমার থেকে আর কি শুভকামনা থাকবে যে আপনারা শেষ পর্যন্ত এই ব্যাচের সাথে জার্নিটা শেষ করেন। অবশ্যই ভালো কিছু অপেক্ষা করতেছে। প্রথম দিকে একটু কঠিন মনে হলেও পরের দিকে দেখবেন যে একদমই স্মুথলি আপনারা রান করতে পারবেন। এই জিনিসটার প্রতি আমার আগ্রহ অনেক বেশি। আমি ইউটিউব দেখে দেখে কিছু কাজ করেছিলাম, একটা ওয়েব ডিজাইনও করেছিলাম, ডাইনামিক ওয়েব হুম হুম ডিজাইন করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক জায়গায় কিছু ত্রুটি ছিল, কারণ ইউটিউব দেখে করার মধ্যে আর নিজে বুঝে করার মধ্যে অনেক তফাৎ। তারপরেও হুম অনেক ওভারকাম করেছি, কিন্তু মার্কেট প্লেসে গিয়ে আমার যে ভয় যে আমি পারবো কিনা, কারণ আমি জানি খুব স্বল্প, সেটা নিয়ে কাজ করা সম্ভব না। আর আহ, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আমি কখনো করিনি। HTML, হুম জাভাস্ক্রিপ্ট টুকটাক কিছু করেছি, কিন্তু এটার ব্যাপারে, ওয়ার্ডপ্রেসের ব্যাপারে একটু ভয়ে কাজ করেই। আচ্ছা, যারা HTML CSS দিয়ে শুরু করেছেন কিন্তু ওয়ার্ডপ্রেসে এখনো যান নাই, তারা হলো সব থেকে বুদ্ধিমানের কাজ করেছেন। HTML CSS দিয়ে শুরু করতে হয় এবং
কিন্তু অনেকে থাকে ইউটিউব টিউটিউব দেখে দেখা যাচ্ছে যে সে ওয়ার্ডপ্রেসে মুভ করছে, এইচটিএমএল সিএসএস আর শেখা হয়নি। তো তাদের জন্য আসলে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে। তো আপনাদের জন্য ভালো, আপনার এইচটিএমএল সিএসএস শিখে যখন ওয়ার্ডপ্রেসে যাবেন তখন ওয়ার্ডপ্রেস আপনাদের কাছে ডাল ভাতের মতোই মনে হবে। একদম সহজ এবং কাজ করা খুবই ইজি। ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের জন্য ভালো, আপনার জন্য ভালো, আপনার ইনকামের জন্য ভালো, ক্লায়েন্টের খরচের জন্য ভালো, সব দিক থেকেই আর কি একটা বেটার এনভায়রনমেন্ট পাবেন। তো আমরা এইচটিএমএল শুরু করি, ধীরে ধীরে আগাই, তারপরে বোঝা যাবে যে আমরা কখন কোনটা নিব। হয়তো আমরা অল্প কিছু ক্লাস পরে হয়তো মার্কেট প্লেসেও আমরা ঢুকে পড়তে পারি। যেমন অনেক ব্যাচে আমি করেছি যে অনেক ব্যাচের শেষের দিকে মার্কেট প্লেসে গেছি, অনেক ব্যাচে মাঝের দিকে গেছি। এটা ডিপেন্ড করে যে আপনাদের কেমন রেসপন্স। আপনারা আপনারা যদি এমন হন যে আপনাদের স্পেসিফিক একটা কাজ আমি শিখাইলাম, এটা আপনারা খুব ভালো পারতেছেন এবং এই কাজটা মার্কেট প্লেসের জন্য খুবই সুইটেবল, যে হ্যাঁ এই রিলেটেড কাজগুলো এখন মার্কেট প্লেসে প্রচুর আছে, প্রচুর পাওয়া যাচ্ছে, তখন তো আমি অবশ্যই আপনাদের বলবো যে আপনারা সবাই মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলেন, এই রুল গুলো ফলো করেন এবং চেষ্টা করেন, তখন হয়তো কিছু মানুষ কাজ পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি এরকম হন আমি যেটা শিখাইলাম সেটা আপনারা ফেলে রাখলেন, যে আমি তো সময় পাচ্ছি না, আমার তো হচ্ছে না, আমি এটা ফেলে রাখছি। বা অনেকেই আছেন যে আজকে হয়তো যেটা শিখাইছি কালকের জন্য ফেলে রাখছেন, যে আজকে তো দেখবো না, কালকে কালকে সকালে উঠে দেখবো না, সকালে আর টাইম পান নাই। তো এই জিনিসটা যে পিছায় পড়লেন, এটা কিন্তু এই পিছায় পড়াটা আসলে রিকভার করা খুবই কঠিন এবং এই রিকভারের জন্য হার্ড ওয়ার্ক যতটুকু দরকার হয়, বাঙালি এরকম হার্ড ওয়ার্ক করতে খুবই কম পারে, খুব কম বাঙালি পারে। যে কাজ এত জমে যায় যে আপনি তখন, কারণ কালকে যদি আবার যদি প্র্যাকটিস না করতে পারেন, কালকে আরো 4 ঘন্টার প্র্যাকটিসের প্রেশার আপনার উপর চলে আসবে। তো টোটালি আপনি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবেন যে কি করলাম, এ হবে না। তো দিনের কাজ দিনে শেষ করার ট্রাই করেন, আশা করি ভালো কিছু হবে। আর যে কোনো বিষয়ে আমাকে ফেসবুকে আমি প্রায় সময় অ্যাক্টিভ থাকি, আমার সাথে যোগাযোগ করলে আমি রেসপন্স করব, নো প্রবলেম। আমি আজকের মতো ক্লাস শেষ করতেছি, কালকে আপনারা সবাই 2টা আগে আগে জয়েন করবেন, ঠিক আছে? আর আমরা তো ওয়েব লাইভ করতে পারবো না, লাস্টে ওয়েব ডিজাইন করার পরে লাইভটা করতে পারবো শেষ মুহূর্তে। হ্যাঁ, ওয়েব এটা 2-3টা ক্লাস পরেই পারবেন, আমি লাইভে দেখাবো আপনাদের। সবাইকে আজকের মতো টাটা, ভালো থাকেন সবাই। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আসাদুল ভাই, কি অবস্থা?